তো যেটা বলতেছিলাম, গত ক্লাসে হচ্ছে আমরা দেখতেছিলাম পিএইচ এর যে বেসিক ম্যাথগুলো ছিল সেগুলা। তো আজকে বেসিক্যালি আমরা মিশ্রণে ফোকাস করব এবং মিশ্রণে বিভিন্ন টাইপের ম্যাথ দেখব। তার মধ্যে আমাদের আজকে যদি বাফার শুরু করা যায়, বাফারের কিছু দূর হয়তো আগাবো, বাফার অনেক টাইপের ম্যাথ আছে। আর ইন্টার লেভেলের জন্য কিছু জিনিসপত্র আছে যেগুলো একটু দেখাইতে হয়, অ্যাডমিশনে যদিও লাগে না। আর অ্যাডমিশনের জন্য কিছু এক্সক্লুসিভ জিনিসপত্র দেখাবো। তো এই হইতেছে মোটামুটি আমাদের আজকের টপিক। তো দেখি যত দূর আগানো যায় আমরা তত দূর আগাবো। তো এবার চলে আসো আজকের প্রথম ম্যাথ। তো গত ক্লাসে এই ম্যাথটা করছিলাম, এই ম্যাথটা আমরা শেষ করছিলাম এবং তোমরা অ্যান্সার বের করছিলে, আশা করি বুঝতে পারছো। তো এবার হইতেছে এই ম্যাথ। তো এখন দেখো প্রশ্নে কি বলছে, এই ম্যাথটা কিভাবে করব। অনেকদিন পর হয়তো তোমাদের অনেক কিছু মনে নাই, মারামারি আজকে করো না, আজকে হচ্ছে পড়ালেখা করো, আসো পড়ালেখা করি। তো এখন একটু খেয়াল করো এখানে কি বলছে, এখানে বলছে NH4+ আয়নের বিয়োজন ধ্রুবক, হ্যাঁ, বিয়োজন ধ্রুবকের মান বলে দিছে 5.8 × 10⁻⁻10 হলে অ্যামোনিয়া এর বিয়োজন ধ্রুবক কত? ঠিক আছে, আচ্ছা, একটা বিয়োজন ধ্রুবক দেওয়া আছে আর একটার বিয়োজন ধ্রুবক জানতে চাইছে। আর এই জিনিসগুলো আসলে 25°C টেম্পারেচারে হিসাব নিকাশ করা হচ্ছে। তো এখন কথা হইতেছে, কেউ কি আমাকে বলতে পারবা এই যে NH4+ এটা অ্যাসিড নাকি বেস? বলতে পারবা কেউ? বলো দেখি কেউ। হয়েছে মারামারি বন্ধ, এটা বলো, এটা অ্যাসিড নাকি বেস? এটা নিশ্চয়ই অ্যাসিড, তাই না? কারণ হচ্ছে NH4+ সে কি করতে পারে, সে হচ্ছে একটা প্রোটন দিতে পারে, একটা H+ ছেড়ে দিতে পারে। সো আমরা বলছিলাম যে হইতেছে H+ ছাড়তে পারবে সেই হচ্ছে অ্যাসিড, আর যে H+ গ্রহণ করতে পারবে সে হচ্ছে ক্ষার, তাই না? তাহলে এটা অবশ্যই অ্যাসিড। হ্যাঁ, তাহলে চিন্তা করো তোমার যে বিয়োজন ধ্রুবকটা দেওয়া আছে 5.8 × 10⁻10, এই যে বিয়োজন ধ্রুবকটা, এই বিয়োজন ধ্রুবকটা কিন্তু আসলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তার মানে এটা হচ্ছে কে এর ভ্যালু দেওয়া। ওকে, হ্যাঁ, গুড, সবাই অ্যাসিড বলতেছো, ভেরি গুড। আর এখানে বলছে কি যে অ্যামোনিয়া এর বিয়োজন ধ্রুবক কত। সো অ্যামোনিয়া বুঝতেই পারতেছো সে হচ্ছে একটা ক্ষার, কারণ কি সে হচ্ছে H+ গ্রহণ করতে পারে, H+ গ্রহণ করতে পারে। সো H+ গ্রহণ করে সে NH4+ আয়ন প্রডিউস করতে পারে। সো এখানে বলছে অ্যামোনিয়ার বিয়োজন ধ্রুবক কত, তার মানে Kb এর ভ্যালু জানতে চাইছে। তো খুবই সিম্পল একটা ম্যাথ। তো এই টাইপের জিনিসগুলো আমরা আইডিয়া দিছিলাম আগেই। তো আমরা কি জানি, আমাদের সূত্র মতে আমরা জানি হচ্ছে Ka ইন্টু হচ্ছে Kb = 10⁻14। তো এখান থেকে হচ্ছে আমরা Kb এর ভ্যালুটা বের করব। সো K এর মানটা আমরা জানি, সেটা কত, 5.8 × 10⁻10 ইন্টু হচ্ছে Kb। সো 10⁻14, এখান থেকে শুধু আননোন রাশিটা আছে হচ্ছে Kb। সো আমরা যদি একটু ঝাঁকাঝাঁকি করি, কত আসে অ্যান্সার দাও দেখি। ও রাজ চলে আসছে, হিরো, ফেসবুকের হিরো, ওয়ান অ্যান্ড অনলি, দ্য আনপ্যারালাল। ওয়েলকাম ওয়েলকাম, হ্যালো ভাই, আফটার এ লং টাইম। থ্যাংক ইউ। ওকে, এটার অ্যান্সার কত জানাও দেখি, আমি একটু কমেন্ট বক্স চেক করি। আচ্ছা, দিব্য বলছে, ওকে ওকে, ঠিক আছে। তো তোমাদের কথা মতো আমরা লিখে দিই 1.72 ইন্টু 10⁻⁻5। একটু ভুলটাল করলে কিন্তু আমার দোষ নাই, তোমরা যা বলছো সেটাই লিখছি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এই ধরনের সিম্পল ম্যাথগুলো আমরা হচ্ছে পারি। এই যে আরেকজন এমডি তোফায়েল, ও আবার উল্টা একটা বের করছে, কেন রে ভাই? হ্যাঁ ঠিক আছে, তো সবার যেহেতু একটা আসছে এটাই অ্যান্সার। ওকে, তো এই ধরনের ম্যাথগুলো খুবই সিম্পল, এগুলো আমরা পারি। তো এবার আমরা নেক্সটে চলে যাই। তো নেক্সট যে টপিকটা পড়াবো, এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট,
খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই পিএইচ পিওএইচ এই ধরনের জিনিসপত্র ক্যালকুলেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এবং এখানে আমি আসলে একদম বেসিক জিনিসপত্র থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু পড়াই দিব। সো এখানে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মিশ্রণের পিএইচ এবং পিওএইচ নির্ণয়। তো এখন মিশ্রণ কিন্তু বিভিন্ন টাইপের হইতে পারে, তো আমরা এভাবে ভাগ করছি, একটা হচ্ছে সমজাতীয় মিশ্রণ, আরেকটা হচ্ছে বিপরীত জাতীয় মিশ্রণ। তো সমজাতীয় মিশ্রণ নাম শুনেই বোঝা যাইতেছে একই একই জিনিসের মিশ্রণ হবে। হ্যাঁ, তো কীরকম সমজাতীয় মিশ্রণের মধ্যে কীরকম হইতে পারে, ধরো দুইটা অ্যাসিড থাকলো, দুইটা অ্যাসিডের মিশ্রণ একটা সমজাতীয় মিশ্রণ, তাই না? তো অ্যাসিডের ক্ষেত্রে আসলে আমরা পিএইচ ক্যালকুলেট করতে পারি। আবার যদি সমজাতীয় মিশ্রণের আরেকটা টাইপের কথা বলি সেটা হচ্ছে দুইটা ক্ষারের মিশ্রণ। ওকে, তো তাদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি পিওএইচ ক্যালকুলেট করতে পারি। ওকে, তো সমজাতীয় মিশ্রণের মধ্যে অ্যাসিড প্লাস অ্যাসিড অথবা ক্ষার প্লাস ক্ষার এগুলা পড়ে যায়। এবার আসো বিপরীত জাতীয় মিশ্রণ, এবং বিপরীত জাতীয় মিশ্রণই হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফর এইচএসসি লেভেল, ইম্পর্ট্যান্ট ফর এইচএসসি লেভেল, কারণ এখান থেকে আসলে ম্যাথটা আসে। তো এখন দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিপরীত জাতীয় মিশ্রণের মধ্যে কারা পড়তেছে। ধরো আমরা একটা সবল অ্যাসিড নিতে পারি আর হচ্ছে সবল ক্ষার নিতে পারি। ধরো দুইটাই সবল, বাট দুইটা বিপরীত জাতীয় জিনিস, একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষার। ধরো দুইটা সবল নিলাম, তো এই কেসে আমরা পিএইচ কিংবা পিওএইচ ক্যালকুলেট করতে পারি, এটা একটা কেস হইতে পারে। আরেকটা কেস কি হইতে পারে, ধরো অ্যাসিডটা সবল থাকলো, আমাদের ক্ষারটা হয়ে গেল দুর্বল। ঠিক আছে, সো এটা একবার বলে নেই যে বিপরীত জাতীয় মিশ্রণ মানে একটা অ্যাসিড একটা ক্ষার, সিম্পল। সো অ্যাসিডের প্রকৃতি কি হবে, হইতে পারে সবল, হইতে পারে হচ্ছে দুর্বল। ক্ষারের প্রকৃতি কি হইতে পারে, সবল অথবা দুর্বল। সো এটাই দেখতেছি। দেখো এখন দেখো আরেকটা জিনিস, এইভাবেও তো হইতে পারে, তাই না? ধরো দুর্বল অ্যাসিড আর হচ্ছে সবল ক্ষার বিপরীত জাতীয় মিশ্রণের মধ্যে, এই ধরনের কেস হইতে পারে। আরেকটা কেস হইতে পারে, সেটা কি, ধরো দুইটাই দুর্বল থাকলো, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। ওকে, তো যতগুলা পসিবল কেস আছে আমরা কিন্তু সবগুলাই এখানে বলতেছি। ধরো দুইটাই সবল, সবল অ্যাসিড সবল ক্ষার, সবল অ্যাসিড দুর্বল ক্ষার, ধরো ক্ষার দুর্বল হয়ে গেল। আবার এমন হইতে পারে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, অথবা দুইটাই হচ্ছে দুর্বল, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। এখন কথা হইতেছে যে আমরা পিএইচগুলা ক্যালকুলেট করব কিংবা পিওএইচ ক্যালকুলেট করব শুধুমাত্র উপরের তিনটার জন্য, পিএইচ অ্যান্ড পিওএইচ। কেন উপরের তিনটার জন্য বুঝতেই পারতেছো, দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার ওইভাবে তোমার কোনো ক্যারেক্টারিস্টিক্সই শো করতে পারে না। তখন আমরা আসলে ওইভাবে কোনো নির্দেশক ইউজ করতে পারি না। সো এই জিনিসগুলো আসলে ওইভাবে আমরা ব্যবহারই করি না, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের মিশ্রণ নিয়ে কাজ করি না। ঠিক আছে, দুইজনেই দুর্বল, কারণ ওরা এইচ প্লাসও যা ডোনেট করে, এইচ মাইনাসও যা ডোনেট করে, সেটা আসলে একেবারেই নগণ্য। হ্যাঁ, সো এটা আসলে ক্যালকুলেশনের ঊর্ধ্বেই বলা যাইতে পারে। বাট আমরা উপরের এই তিনটা ক্যাটাগরি নিয়ে হচ্ছে আলোচনা করি, এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে এই যে মাঝের যে দুইটা জিনিস আমি এখানে দেখাইছি, সবল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, আরেকটা হচ্ছে দুর্বল অ্যাসিড প্লাস সবল ক্ষার। এই দুইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ এদের দ্বারাই আসলে বাফার দ্রবণ তৈরি হইলেও হইতে পারে। বুঝতে পারছো? সো বাফার দ্রবণ সম্পর্কে কম বেশি তোমরা হয়তো বা পড়ছো, এগুলা নিয়ে আমরা আরও ডিটেলসে কথাবার্তা বলবো। বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যেখানে সামান্য পরিমাণ এইচ প্লাস কিংবা ওইচ মাইনাস যাই যোগ করো না কেন, দ্রবণের পিএইচ কিংবা পিওএইচ এর মান কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এই ধরনের মিশ্রণ দিয়ে আসলে বাফার পসিবল। তো আশা করি এখানে যা যা বুঝাইছি মোটামুটি বুঝতে পারছো। এবার আমরা আস্তে আস্তে ম্যাথে অ্যাপ্রোচ করব, তখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো। দেখো, তো প্রথমে আমরা অ্যাপ্রোচ করলাম হচ্ছে সমজাতীয় মিশ্রণের ক্ষেত্রে। সমজাতীয় মিশ্রণ বলতে দুইটাই অ্যাসিড দুইটাই ক্ষার, এরকম। তো দেখো আমি শুধুমাত্র অ্যাসিড দিয়ে দেখাবো সমজাতীয় মিশ্রণ, দুইটা অ্যাসিড এইভাবে দেখাবো। দুইটা ক্ষারের ক্ষেত্রেও কনসেপ্টগুলো একই রকম কাজ করবে।
তো ফার্স্ট অফ অল আমরা একটু খেয়াল করি এদিকে, ধরো দুইটাই সবল। হ্যাঁ, এখন দেখো ব্যাপারটা কি, আমরা দুইটা অ্যাসিড নিয়ে কাজ করতেছি। এখন দুইটা অ্যাসিডের মধ্যেও তো ক্যাটাগরাইজ করা যায়। ধরো দুইটা অ্যাসিডের দুইটাই তুমি সবল নিলা, অথবা একটা সবল নিলা, একটা হচ্ছে দুর্বল নিলা, অথবা দুইটাই দুর্বল নিলা। সো এখন আমরা সমজাতীয় মিশ্রণের ক্ষেত্রে সবল কিংবা দুর্বলের অ্যাপ্লিকেশনগুলো দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো দুইটাই কিন্তু অ্যাসিড। তো ধরো আমরা নিলাম হচ্ছে দুইটাই সবল অ্যাসিড। তো দুইটাই সবল অ্যাসিড বলতে আমরা কি কি বুঝাইতেছি, সাপোজ ধরো আমরা HCl নিলাম আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিলাম। সো দুইটাই কিন্তু আমাদের সবল অ্যাসিড। এখন আমাদের কাজ হচ্ছে মিশ্রণের পিএইচ বের করা। ধরো আমরা দুইটা অ্যাসিডকে মিশ্রিত করলাম, তো মিশ্রিত অবস্থায় তাদের পিএইচটা ঠিক কত আসবে সেটা হচ্ছে বের করা। তো এখন দেখো দুইটাই যেহেতু সবল, তাহলে ধরো পিএইচ এর যে সূত্রটা আমরা বের করতে পারি সেটা কীরকম হইতে পারে দেখো। আগে কি করতাম, মাইনাস লগ ভেতরে হচ্ছে H+ বসাইতাম, তাই না? তো এখন দেখো আগে হচ্ছে আমরা একটা অ্যাসিড নিয়ে কাজ করতাম, সো একটা অ্যাসিডের জন্য H+ ক্যালকুলেট করতাম। এখানে আমরা দেখতেছি হচ্ছে দুইটা অ্যাসিড আছে, সো দুই টাইপের অ্যাসিডের জন্য আমরা হচ্ছে H+ ক্যালকুলেশন করব। সো ধরে নাও আমার এটা হচ্ছে 1 নাম্বার অ্যাসিড আর এটা হচ্ছে 2 নাম্বার অ্যাসিড। সো 1 নাম্বার অ্যাসিডের জন্য আমরা H+ ধরো ক্যালকুলেট করলাম H+1, প্লাস 2 নাম্বার অ্যাসিডের জন্য H+2 ক্যালকুলেট করব। সো এদের যদি যোগ করে দেই তাহলে টোটাল অ্যাসিডের H+ এর যে কনসেন্ট্রেশন সেটা আমরা পেয়ে যাব। এখন একটু চিন্তা করে দেখো, আমরা কিন্তু সবল অ্যাসিডগুলো নিয়ে আসি, তাই না? তো সবল অ্যাসিডগুলো যদি থাকে তাহলে আমাদের H+ এর সূত্রটা কীরকম ছিল মনে আছে? E/C বলছিলাম। সবল অ্যাসিডের জন্য এই ধরনের সূত্রগুলো আমরা ইউজ করতাম, তাই না? E/C। তাহলে H+1 এর জন্য E1/C1, H+2 এর জন্য E2/C2। তো E1 এর পরিচয় জানো কি ছিল? E1 তো বুঝতেই পারতেছো, এটা ছিল হচ্ছে অ্যাসিড যতগুলা H+ দিতে পারে। আর স্পেসিফিকলি যদি 1 নাম্বার অ্যাসিডের জন্য বলি তাহলে এটার ভ্যালু হবে 1। ঠিক আছে? সো এর পরিচয় ছিল তুল্য সংখ্যা। অ্যাসিডের ক্ষেত্রে আমরা মেজার করতাম এভাবে যে যতগুলো H+ দানে সক্ষম কোনো একটা অ্যাসিড, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তো আমরা বুঝতেই পারতেছি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে E2 এর যে ভ্যালুটা এখানে বসাবো সেটা হচ্ছে 2 হবে। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড আলিফ। হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারলাম। সো দুইটা অ্যাসিড যদি আমাকে কখনো দিয়ে দেয়, আমরা কি করব, H+1 এবং H+2 ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে পিএইচটা বের করে ফেলব। এখন একটা বিষয় এখানে একটু বলে দিই যে এই যে পিএইচ আমরা ক্যালকুলেট করব সেটা কিন্তু অবশ্যই মিশ্রিত অবস্থায়, মানে দুইটা অ্যাসিডের মিশ্রিত অবস্থার জন্য আমরা কিন্তু এটা বের করতে পারবো। ঠিক আছে? সো এটা জাস্ট আমি একটু বলে দিলাম, জিনিসটা একটু মাথায় রাখো, কারণ আমরা কিন্তু মিশ্রণের পিএইচ নিয়ে কথা বলতেছি। ওকে, তো দেখো এটা একটা কেস হইলো। এবার আরেকটা কেস কিন্তু এরকম হইতে পারে, ধরো দুইটাই দুর্বল হইলো, দুইটাই লুথা। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডরা থাকে না কিছু দুধবাত টাইপের, তো ধরো দুইটাই লুলা টাইপের। হ্যাঁ, তো এখন দুইটাই যদি লুলা থাকে তাহলে কি হবে বুঝতেই পারতেছো, সূত্র তো আর চেঞ্জ হবে না, মাইনাস লগ H+, তাই না? তো এখানে আমরা দুইটা দুর্বল অ্যাসিডের H+1 এবং H+2 এই দুইটা জিনিস ক্যালকুলেট করব। তো এখন একটা জিনিস খেয়াল করো, ধরো যদি আমাদের দুইটা দুর্বল অ্যাসিড রইল এবং দুইটাই হচ্ছে মনোপ্রোটিক হইল, তাই না? মনোপ্রোটিক মানে কি, যে যারা হচ্ছে একটা H+ ডোনেট করতে পারবে, মনোপ্রোটিক। তো মনোপ্রোটিকের ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এরকম, আমরা দেখাইছিলাম, এটা নিয়ে আসলে আমাদের বইগুলোতে আলোচনা করা আছে, বইগুলোতে। তো মনোপ্রোটিক অ্যাসিডের জন্য আমাদের দুর্বল অ্যাসিডের H+ যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের সূত্রটা মানে H+টা এইভাবে ভাঙবো, √KA/C, √KA/C। তো এখন 1 এর জন্য এখানে আসবে হচ্ছে 1 C1 2 C2। আচ্ছা, এই তো গেল হচ্ছে মনোপ্রোটিকের জন্য। এখন যদি এরকম একটা কেস হয়, ধরো আমরা যে দুইটা দুর্বল অ্যাসিড নিয়ে কাজ করতেছি দুইটাই হচ্ছে পলিপ্রোটিক। পলিপ্রোটিক মানে কি, যে একের অধিক H+ থাকবে।
একের অধিক H+ থাকবে। আচ্ছা, তো পলিপ্রোটিকের জন্য যদি হয়ে থাকে তাহলে আমাদের সূত্রটা এরকম দাঁড়ায় গেল। হ্যাঁ, তখন H+ ভাঙার সূত্রটা হচ্ছে এরকম। আমরা এই সূত্রগুলো দেখাইছি আগে, নতুন করে আর দেখাবো না। ওকে, তো আরেকটা কেস কি হইতে পারে? আমরা তো দেখলাম দুইটা কেস, যে ধরো দুইটাই মনোপ্রোটিক, দুইটাই পলিপ্রোটিক, অথবা এরকমও তো হইতে পারে ধরো একটা মনোপ্রোটিক আর একটা হচ্ছে পলিপ্রোটিক। ওকে, তো তাদের ক্ষেত্রেও তো আসলে আমরা পিএইচটা ক্যালকুলেট করতে পারি। আর এই যে মনো পলি যাই বলতেছি না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সূত্রগুলার একটু ভ্যারিয়েশন দেখতেছি, এবং কোন ধরনের অ্যাসিডের ক্ষেত্রে সূত্রগুলার ভ্যারিয়েশন দেখতেছি, সবই কিন্তু দুর্বল বা মৃদু অ্যাসিডগুলার ক্ষেত্রে দেখতেছি। ওকে, তো এই যে পিএইচ আমরা ক্যালকুলেট করব সেটাও কিন্তু মিশ্রিত অবস্থার জন্যই ক্যালকুলেট করব। অবশ্যই মিশ্রণেরই তো পিএইচ বের করব, তাই না? তো এবার চলে আসো আরেকটা কেস কি হইতে পারে। আরেকটা কেস এরকম হইতে পারে, ধরো আমাদের একটা হইল সবল অ্যাসিড, আরেকটা হইল দুর্বল অ্যাসিড। তো এতক্ষণ পর্যন্ত কি দেখতেছিলাম? ধরো দুইটাই সবল ছিল, দুইটাই লুথা ছিল, তাই না? তারপরে একটা হচ্ছে সবল অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, ঠিক আছে? তো এই ধরনের কেস যদি হয় সেক্ষেত্রে পিএইচ এর যে সূত্রটা সেটা হচ্ছে এরকম -log H+। আর এখানে দুর্বল অ্যাসিডের জন্য যদি H+ ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে সময়ায়ন প্রভাব নামে একটা প্রভাব এখানে কাজ করে। সময়ায়ন প্রভাব নামে একটা প্রভাব এখানে কাজ করে। তো দেখা যায় যে একটা সবল অ্যাসিড তো তুমি নিছো, তাই না? ধরো তোমার পাত্র যদি এটা হয়ে থাকে, ধরো তোমার ভাল লাগতেছে না, এখানে H+ ঢালছো। তো H+ থেকে তুমি যে মানে HCl ঢালছো আর কি, তো HCl থেকে যে H+টা তুমি পাবা সেটা কিন্তু পাত্রে অনেক বেশি পাবা, তাই না? কারণ এরা কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। তাহলে HCl থেকে যে H+টা পাইতেছো সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে থাকবে, তাই না? আর তুমি যদি এর সাথে একটা মৃদু অ্যাসিড যোগ করো, সেটা অবশ্যই ধরো যে কোনো জৈব অ্যাসিড, ধরে নিলাম আমরা CH3COOH। তো এখান থেকে যে H+টা মুক্ত হতে চাইবে সে কিন্তু এমনি দুর্বল থেকে মুক্ত হইতেছে, তাই না? সো দুর্বল থেকে আসলে ওই পরিমাণ H+ কিন্তু আমরা পাই না পাত্রে, সচরাচর খুব কম পাই। তারপরে আবার আরেকটা জিনিস এখানে দেখা যাইতেছে যে সবল অ্যাসিডের H+টা অনেক বেশি পরিমাণে পাত্রে আছে, তাই না? তো এমনি বিয়োজিত হইতো না, আয়নিত হইতো না। সো এখানে দেখো কমন আয়ন মানে সমআয়ন একটা ইফেক্ট কাজ করবে। এই যে বেশি কনসেন্ট্রেটেড H+, সে কিন্তু এই H+ এর মুক্ত হওয়াটাকে বাধা দিবে, ঠিক আছে? কারণ সে দুর্বল অ্যাসিড থেকে আসতেছে। তো এই সমনায়ন প্রভাবের কারণে দেখা যায় যে এই যে H+, যেটা দুর্বল অ্যাসিড থেকে আসতেছে, এটার কনসিডারেশন আমাদের না নিলেও চলে। মানে ও লুথা, এমনিই লুথা। পাত্রে ধরো তুমি শুধুমাত্র CH3COOH নিলেই দেখা যায় তো পাত্রে H+ এর পরিমাণ অনেক কম। তারপরে আবার কি তুমি HCl দাদা নিয়ে আসছো এখানে, সো দাদা থেকে যে H+ আসতেছে সে তো আরো বড় দাদা। তো ও বড় দাদা যদি পাত্রে থেকে থাকে, এই লুথা H+ কিন্তু যেটা এই দুর্বল অ্যাসিড থেকে আসতেছে সে কিন্তু কোনো ইফেক্টই রাখতে পারবে না। তো ঘটনা হচ্ছে এটা। তো এই কারণে আসলে দেখা যায় যে এই H+ এর মানে দুর্বল থেকে যেটা আসতেছে সেটা কনসিডার না করলেও চলে। সো আমরা সময়ায়ন প্রভাবের এখানে এই কনসিডারেশনটা নিয়ে আসি, কারণ সম্পূর্ণ H+ আসলে ওই তীব্র অ্যাসিড থেকে আসে, এটাই ধরে নেওয়া যায়। সো আমরা যদি এটা ক্যালকুলেট করে ফেলি মানে তীব্র অ্যাসিডের H+, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, এখান থেকে পিএইচ বের হয়ে আসবে। ওকে, আচ্ছা। তো যে প্রশ্ন করছো যে এখানে সব সময়ায়ন কাজ করবে না ভাইয়া, আচ্ছা, তো সময়ায়ন প্রভাবের জিনিসটা কাজ করে অ্যাকচুয়ালি এই জায়গাটায়, কারণ এখান থেকে বেশি পরিমাণ H+ যখন মুক্ত হয় সেটাই আসলে দুর্বলের H+টাকে হচ্ছে অনেকটাই লুলা করে ফেলতে পারে, তাই না? আর সবলের সাথে সবল যখন মিশাইতেছো সেখানে আসলে তোমার সময়ায়ন প্রভাব কাজ করবে কম বেশি, বাট সবলের ক্ষেত্রে তো আসলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের সুযোগটা থাকে না ওইভাবে। সো দেখা যায় যে ওইটা ওইরকম ইফেক্টিভনেস শো করে না। আবার বইয়ের মধ্যে আমরা সবলের ক্ষেত্রে যে সময়ায়নের ব্যাপারটা সেটা নিয়ে আসলে আমরা দেখাই না। তো তোমরা দেখবা যে গুণগত রসায়নে যখন পড়ছো
ওই দ্রাব্যতা পড়ছো, সেখানেও কিন্তু সময়ায়ন প্রভাব নিয়ে একটা কথাবার্তা বলছিলাম। তো ওইখানেও কিন্তু তোমার মনে আছে কিনা যে মৃদু তড়িৎ বিশ্লেষণ নিয়ে কাজ করতাম। সো মৃদু তড়িৎ বিশ্লেষের ব্যাপারেই ক্ষেত্রেই আমরা সময়ায়নের ইফেক্টটা দেখছিলাম, কারণ মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এরকম ডাবল ডিরেকশনটা দেখানো যায়, হ্যাঁ, উপমুখী ব্যাপারটা দেখানো যায়, ঠিক আছে। বাট এই তীব্র অ্যাসিডগুলোর ক্ষেত্রে তো আসলে তোমার উপমুখী ব্যাপারটা আসলে দেখানো যায় না। সময়ায়ন প্রভাবের কারণে কি হয়, আয়ন যদি বাইরে যায় একটা জায়গায়, যেমন ধরো আমরা একটা জিনিস দেখাইতে পারি, বাফারে দেখাবো, তো এখান থেকে আসলে কি হয়, CH3COO মাইনাস হয় আর হচ্ছে H প্লাস হয়। তো সময়ায়ন প্রভাবটা কি ছিল, যে একই রকম আয়নের কারণে যে ঝামেলাটা তৈরি হওয়া, তাই না। তো এই অবস্থায় কি হয়, এই অবস্থায় হচ্ছে এই আয়নটা তৈরি হয়, এই আয়নটা তৈরি হয়। এখন যদি তুমি ঘাটতেরামি করে আরও H প্লাস যোগ করো, হ্যাঁ, তাহলে কি হবে, একই টাইপের আয়ন কি হবে, একে অপরকে বিকর্ষণ করবে, তাই না। তো সেক্ষেত্রে আমরা এখানে ওই রুলটা অ্যাপ্লাই করতে পারি, প্লাসাতিলের রুলটা, যেটা যে একই টাইপের আয়ন ধরো এক পাশে যদি থাকে, কনসেন্ট্রেশন বাড়ায় দেয়, তাহলে বিক্রিয়া কোন দিকে ধাবিত হয়, পেছনের দিকে ধাবিত হয়। তার মানে এই যে এক্সট্রা H প্লাসগুলো আছে, যারা নিজেরা হচ্ছে রিয়েক্ট করে উল্টা দিকে ধাবিত হয়ে CH3COOH তৈরি করবে। সো এইটা আগে যে পরিমাণ H প্লাস ডোনেট করতে পারতো পাত্রে, এই সময়ায়ন প্রভাবের কারণে দেখা যাবে সে অনেকটাই অবিকৃত অবস্থায় রয়ে গেছে, হ্যাঁ, আবার নতুন করে এগুলা তৈরি করবে। সো দেখা যায় তার বিয়োজন প্রবণতা আগের তুলনায় কমে আসবে, সময়ায়ন ইফেক্ট এটাই। ওকে, তো দুর্বল আর দুর্বলের ক্ষেত্রেও সময়ায়ন ইফেক্টটা আমরা বিবেচনা করি না, দুইটাই লুথা, তো এদের ক্ষেত্রে আসলে বিবেচনা করা হয় না। ওরা আর কি ব্যাকওয়ার্ডে নিবে বলো, H প্লাসই তো ডোনেট করতেছে কম, সো ওরা আর ওইভাবে ব্যাকওয়ার্ডে নিতে পারে না, ওরকম শক্তি সামর্থ্য থাকে না। বাট এই কেসে এই জিনিসটা আসলে আমরা দেখে থাকি। আশা করি বুঝতে পারছো যে এরকম ইন্টেলেকচুয়াল প্রশ্ন করো, গুড, ভেরি গুড। এই তোমরা কি বুঝতে পারছো কি কইলাম? ইয়েস ইয়েস। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো, ইয়েস, ওকে। তো এখন দেখো, এটাও মিশ্রিত অবস্থার জন্যই আমরা পেয়ে থাকবো, আর ক্ষারের জন্যই আমরা এই ধরনের জিনিসগুলাই দেখে থাকবো। যেমন সবল ক্ষার দুইটাই হইতে পারে, দুইটাই হচ্ছে দুর্বল ক্ষার হইতে পারে, অথবা একটা সবল ক্ষার একটা দুর্বল ক্ষার। তাদের ক্ষেত্রেও এই সূত্রগুলো আমরা একইভাবে খাটাইতে পারবো। তো তাদের ক্ষেত্রে আসলে H প্লাসের জায়গায় OH গুলা বসবে, ঠিক আছে, আর PH এর জায়গায় POH গুলা বসবে। আশা করি বুঝতে পারছি। তো এবার চলে আসো আমাদের এখানে একটা ম্যাথ। তো এই যে ম্যাথটা, এই ম্যাথটা করার জন্য আমাদের আসলে কিছু ডাটা দিয়ে দিছে। তো এই ডাটাগুলো আমরা একটু পড়ি। তো ডাটা পড়ে আমরা আইডেন্টিফাই করবো আসলে এটা কি টাইপের ম্যাথ। তো ফার্স্ট অফ অল দেখো এখানে কি বলছে, 100 সেন্টিমিটার কিউব একটি দ্রবণে 4.6 গ্রাম HCOOH, এটার নাম জানি কি, মনে আছে বলো তো দেখি ছোট্ট বন্ধুরা, এবং 6 গ্রাম CH3COOH আছে। এটার নাম কত দেখি, একটা কার্বন আছে তাই না, এটার নাম মনে হয় মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, দুইটা কার্বন আছে। আর এটার আরেকটা নাম আছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, তো দেখো একটা দ্রবণ ছিল নিশ্চয়, সেই দ্রবণের আয়তন ছিল হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। সেই দ্রবণের মধ্যে তোমার ভাল লাগতেছে না, ঢালাঢালি শুরু করে দিলা, তুমি বললা ঢেলে দেই। তো যে পাত্র নিয়ে দাঁড়ায় ছিল সে বললো দাও। সো তুমি এখানে HCOOH ঢাললা, তো একটা ঢাললে ভাল লাগে না, আরেকটা ঢাললা, CH3COOH ঢাললা, দুইটা অ্যাসিডই ঢালছো তাই না। তো দুইটা অ্যাসিড যখন ঢালছো, তো এখানে একটা কথা বলছে দেখো, বললাম যে সময়ায়ন প্রভাব কিন্তু আসলে উপেক্ষা করা হয় এই সমস্ত কেসগুলো। তো সময়ায়ন প্রভাব উপেক্ষা করে, মানে ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, দ্রবণটির পিএইচ গণনা করো। আচ্ছা, তাইলে দেখো দুইটা অ্যাসিড ঢালাঢালির কারণে এখানে যে মিশ্রণটা তৈরি হয়েছে, যে দ্রবণটা তৈরি হয়েছে, সে দ্রবণের পিএইচ জানতে চাইছে। তার মানে দুইটা অ্যাসিডের মিশ্রণ হয়েছে। কেমন অ্যাসিড? দুইটাই হচ্ছে লুলা অ্যাসিড, কারণ দেখো দুইটারই কি দেওয়া আছে, এই যে
হ্যাঁ, বিয়োজন ধ্রুবক দেওয়া আছে। এই যে এটা হচ্ছে CH3COH এর বিয়োজন ধ্রুবক, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে Ka1, আর এটা হচ্ছে তোমার Ka2 ধরে নিই। ওকে, তো চলো এখন ম্যাথটা করে ফেলি। ম্যাথটা তোমরাই করো, অ্যান্সার কত আসছে আমাকে জানাও দেখি, অলরেডি তোমরা তো করে ফেলতে পারবে। সো মাইনাস লগ, আমার কাজ হচ্ছে H+1 ক্যালকুলেট করা আর হচ্ছে H+2 ক্যালকুলেট করা, কারণ এখানে আসলে দুইটা অ্যাসিড আছে, তাই না? তো এটাকে আমরা দিতেছিলাম হচ্ছে 1 নাম্বার অ্যাসিড, এটাকে দিতেছিলাম হচ্ছে 2 নাম্বার অ্যাসিড। তাহলে এখন আসো, তো মাইনাস লগ, এখন দেখো এই H+ এর ভেতরে তুমি কাকে নিয়ে কাজ করবে? এইটার জন্য আমরা দেখব হচ্ছে CH3COOH, আর এটার জন্য দেখব হচ্ছে HCOOH। ঠিক আছে, তো এখন আসো, তাহলে মৃদু অ্যাসিড যেহেতু CH3COOH, এটাকে ভাঙবা কিভাবে? মৃদু অ্যাসিডকে অবশ্যই ভাঙতে হবে এভাবে, √/Ka1 × C1 প্লাস √/Ka2 × হচ্ছে C2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসে দেখি, তাহলে √/Ka1, তো Ka1 কোনটা যেন ছিল? এই যে এটা CH3COOH এর যেটা, তো এটা কত? 1.8 × 10⁻⁵ ইন্টু হচ্ছে C1 কনসেন্ট্রেশন। তো এখন কথা হইতেছে এই কনসেন্ট্রেশন তুমি কই পাবা? কনসেন্ট্রেশন তো তুমি জানো না এখনো। আবার দেখো এখানে কি হইতেছে, এখানে Ka2, সো এটা বুঝতে পারতেছি Ka2, এটা বসাই 1.8 × 10⁻⁴ ইন্টু হচ্ছে কনসেন্ট্রেশন তো আবার জানি না, তাই না? সো দেখো কনসেন্ট্রেশন জানি না, তাহলে কেমনে কি কনসেন্ট্রেশন বের করার কোনো ওয়ে আছে কিনা দেখি তো প্রশ্নের মধ্যে তাকায়। দেখো তো এই যে একটা জিনিস দেওয়া আছে 1000 সেন্টিমিটার কিউব একটি দ্রবণে, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের আয়তন। আর এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে ভর দেওয়া আছে, মিথানোইক অ্যাসিডের ভর, তাই না? তো মিথানোইক অ্যাসিড জানি কেমন, ওইটা হচ্ছে 2 নাম্বার দিছিলাম, আর ইথানোইক অ্যাসিডেরও একটা ভর দেওয়া আছে যেটাকে দিছিলাম হচ্ছে 1 নাম্বার। ওকে, এটা 2, এটা হচ্ছে 1। তাহলে দেখো আমাদের ঘনমাত্রা বের করার একটু গন্ধটন্ধ করে কিনা দেখো তো, এরকম কিছু কি তোমরা দেখছো না? আমরা কেসিকেপি পড়ছিলাম, কেসিকেপির ক্ষেত্রে দেখছিলাম যে কনসেন্ট্রেশন 1 নম্বরের জন্য ধরো বের করব, তাহলে মোল সংখ্যাকে যখন আমরা আয়তন দিয়ে ভাগ করতাম তখন হচ্ছে কনসেন্ট্রেশন পেয়ে যাইতাম। তো এখন দেখো 1 নাম্বারকে যেন ছিল, 1 নাম্বার ছিল হচ্ছে তোমার এই যে এটা CH3COOH। তাহলে মোল সংখ্যাটাকে আবার কিভাবে যেন ভাঙা যায় মনে আছে? W/m, ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়, আমরা জানতাম। তাহলে এখন চিন্তা করো তোমার এখানে ভর কত? ভর হচ্ছে দেখো এখানে বলে দিছে CH3COOH, এটা 1 নাম্বার ছিল, এটা হচ্ছে 6 গ্রাম। আর তোমার যদি মোলার ভর তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে মোলার ভর হচ্ছে তোমার 60। ওকে, তাহলে এটা বুঝতে পারলা। আর এখানে দেখো আয়তন, এই আয়তনটা কিন্তু ভাইয়া সারা জীবন লিটারে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1000 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তো 1000 সেন্টিমিটার কিউব মানেই তো আসলে 1000 মিলি, তাই না? আর 1000 মিলি মানেই হইতেছে 1 লিটার। সো প্যারা নেই, এখানে তুমি 1 লিটার বসাইতে পারো, মানে এটাই তো 1 লিটার। সো যাই হোক 1000 বসায় দাও। তো এটা দিয়ে আসলে ক্যালকুলেট করার দরকার নেই, মেইনলি ক্যালকুলেট করবা হচ্ছে তোমার উপরের পার্টটুকু, একই লিখি। তো উপরের পার্টটুকু যদি ক্যালকুলেট করো তোমার মান আসে হচ্ছে 0.1 মোল পার লিটার, বড় হাতের এম দিয়ে দেখাইলাম। আর C2, তুমি যদি C2 ক্যালকুলেট করতে চাও তাহলে একইভাবে তোমার সূত্র একটাই, N2 ডিভাইডেড বাই হচ্ছে V2, আর হচ্ছে নিচে 1 দিয়ে দিলাম যেহেতু 1000 সেন্টিমিটার কিউব। এটা কত আসবে? এটা হচ্ছে 4.6 ডিভাইডেড বাই, তুমি যদি C2 কে ছিল, C2 ছিল হচ্ছে এই যে তোমার মিথানোইক অ্যাসিড। সো মিথানোইক অ্যাসিডের যদি তুমি মোলার ভরটা ক্যালকুলেট করো তাহলে এটা 46 আসে। তো তুমি যদি এটা টোটালটা ক্যালকুলেট করো এটা আসে হচ্ছে 0.1 মোল পার লিটার। ওকে, আচ্ছা হ্যাঁ এই তো রাজ, গুড, ভর বাই মোলার উপর, ঠিক আছে, গুড। তাহলে এখন দেখো এটার অ্যান্সার কত আসছে, বুঝতেই পারতেছো দুইটা জায়গায় আসলে আমি কি ইনপুট দিব? একই মান ইনপুট দেব। যদি মান আমার ভুল না হয় তাহলে এখানে হচ্ছে 0.1 আর এটাও হচ্ছে 0.1, এই যে এটা নিছি আর হচ্ছে এটা নিছি। তো এটা যদি ক্যালকুলেট করি ছোট্ট বন্ধুরা কত আসে একটু দেখো তো ভাইয়ারা। এই তো দিব্য বের করে ফেলছে, ফার্স্ট হয়ে গেছে। তোমরা এত লেট কেন? দিব্য দেখো ফার্স্ট হয়ে গেছে, তোমরা ওরে ধরো তাড়াতাড়ি।
2.253 এরকম কিছু একটা আসার কথা। তো 2.25 একই কথা, এইটাই হচ্ছে আমাদের আনসার। ভাইয়া বোঝা যায়? হ্যাঁ বাবারা, হামিদ স্যারের কাছে পড়তাম আমি কেমিস্ট্রি, উনি হচ্ছে এভাবে বলুন, মজা লাগতো। ক্লিয়ার? মজা পাইছো না? ম্যাথটা সুন্দর না? কনসেপ্ট আছে কিন্তু, দেখছো? এই একজন অ্যান্সার বের করছে কেন, আর কেউ পারে না? ইয়েস, ইয়েস, হ্যাঁ সুন্দর, ম্যাথগুলো সুন্দর, এগুলো আমি করাইতেও ভাল লাগে, কনসেপচুয়াল। তো আশা করি বুঝতে পারছো। ওকে, হ্যাঁ আরেকজন বের করছে 2.2530, ভেরি গুড। একজন বাঁশি বাজাইতেছে অস্থির। আচ্ছা আজকে মেয়েরা কই? 13 জন। আহারে কি অভাগা আমি, দুঃখ। ইয়েস, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এবার আসো আরেকটা ম্যাথ। তো এখানে কাহিনী আছে। কাহিনীটা কি জানো? কাহিনীটা হচ্ছে এই যে ম্যাথটা তুমি করছো, এই ম্যাথে যে এসিড দুইটা আছে, এই এসিড দুইটা কি মিশ্রিত অবস্থায় আছে নাকি মিশ্রণের পরের অবস্থার কথা বলা হয় নাই, ভিন্ন কিছু বলা হয়েছে? এটা কি কেউ বলতে পারবা? দেখো এই যে ভরগুলা দেওয়া আছে, আমাকে একটু এটা বলো যে এই যে ভরগুলা দেওয়া আছে, এই যে ভরগুলা দেওয়া আছে বা এই যে আয়তনটা দেওয়া আছে, এটা কি মিশ্রণের আগের নাকি মিশ্রণের পরের অবস্থা? কেউ বলতে পারবা? একটা মেয়ে আছে কাজিনা বিলে রাইসা, তোমার বান্ধবীরা কই? তোমার বান্ধবীরা কি ক্লাস করবে না? ওরা এমন কেন? ওরা কি চায়? আচ্ছা আমাকে বলো। হ্যাঁ, আগেই দ্রবণে মিশ্রিত। হ্যাঁ, সো এটা কিন্তু অলরেডি মিশ্রিত অবস্থায় আছে। সো আমি দেখো এই কথাগুলা আগে যে বলছিলাম এটার কারণ আছে আসলে। এই যে দেখো মিশ্রিত অবস্থায় আমরা বের করতেছি, মিশ্রিত অবস্থায় বের করতেছি, মিশ্রিত অবস্থার জন্য এই সূত্রগুলা কিন্তু অ্যাপ্লাই করতেছি, মানে অলরেডি মিশ্রিত, এমন না যে আমাকে মিশ্রিত করতে হয়েছে। সো এই যে ডাটাগুলা দেওয়া আছে এগুলা কিন্তু তারা মিশ্রিত অবস্থার ডাটা দিছে, মাইন্ড ইট। জিনিসগুলো আসলে এখানেই ধরা লাগে। দেখো অলরেডি মিশ্রিত অবস্থা আগে, কি আগের? এই আগের না তো, আগের ভর না তো। এগুলা দেখো এই যে দ্রবণে এত গ্রাম আছে বলছে, আছে, তার মানে এরা মিশ্রিত অবস্থায়, এই যে আয়তনটা এটা কিন্তু অলরেডি এক্সিস্ট করতেছে, অলরেডি মিশ্রিত অবস্থা, আগের না কিন্তু। এই আবাব না রাইসা, বুঝছো? তোমার কোনো বন্ধু নাই? আচ্ছা বান্ধবী তো আছে। তোমরা বুঝছো কি এটা যে অলরেডি মিশ্রিত অবস্থা, মানে মিশ্রিত অবস্থার পরের কথা বলা হইতেছে। যাই হোক, তা আশা করি এই জিনিস বুঝতে পারছো। তো এবার এখানে একটু দেখো ম্যাথটা, এখানে কিন্তু একটু ডিফারেন্ট ম্যাথটা, একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? কারণ এখানে বলছে কি, একটু খেয়াল করে দেখো যে 30 মিলি 0.1 মোলার CH3COOH আয়তন ঘনমাত্রা ও 80 মিলি 0.1 মোলার HCOOH এর মিশ্রণের পিএইচ কত? দেখো ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখো এখানে আয়তন আর ঘনমাত্রা দিয়ে দিছে, তো এদের কিন্তু মিশ্রিত করতে হবে। এরা কিন্তু মিশ্রিত অবস্থায় নাই। দেখো এখানে কি কোনো জায়গায় বলছে যে এরা মিশ্রিত অবস্থায় অমুক আয়তন দখল করছে বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু বলছে? আগের ম্যাথটা একটু খেয়াল করো। এখানে বলছিল যে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে এত গ্রাম আছে, মানে এরা অলরেডি মিশ্রিত অবস্থায় আছে, প্যারা নাই তোমার, আর কি ডালাডালি করা লাগবে না, মিশান লাগবে না। হ্যাঁ, সো এরা অলরেডি মিশ্রিত আছে। বাট এখানে বলছে কি যে এত আয়তন এত কনসেন্ট্রেশন, এত আয়তন এত কনসেন্ট্রেশনের মিশ্রণের পিএইচ বের করো। তার মানে এদেরকে আগে মিশ্রিত করতে হবে, দেন হইতেছে কাহিনী। বুঝছো? হ্যাঁ আশা করি বুঝতে পারছো। তো এখানে এই কথাটাই বলছি যে অলরেডি মিশ্রিত নয়, মানে এটা অলরেডি মিশ্রিত নাই। সো মিশ্রিত করে আমাদের কনসেন্ট্রেশনটা বের করতে হবে, তারপর হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট অফ অল এই দুইটাই হচ্ছে অ্যাসিড, দুইটাই হইতেছে অ্যাসিড। সো দুইটাই যদি অ্যাসিড হয় তাহলে মিশ্রণের যে সূত্রটা আমার সেটা আসলে অ্যাপ্লাই করতে হবে। সো আমি যদি সূত্রটা একবারে লিখে দেই, যেহেতু দুইটাই মনোপ্রোটিক মানে একটা করে প্রোটন দিবে, সো সূত্রটা খুব ইজিয়ার সূত্র।
এটা হচ্ছে Ka1 ইন্টু হচ্ছে C1, এটাকে ধরো 1 নাম্বার দিলাম আর এটাকে ধরো 2 নাম্বার দিলাম, প্লাস রুট ওভার Ka2 ইন্টু হচ্ছে C2। ওকে, আচ্ছা। তো এখন দেখো বিষয়টা একটু চিন্তা করো, এই যে কনসেন্ট্রেশন এই কনসেন্ট্রেশনগুলা তুমি যখন এখানে ইনপুট দিবা সেটা কি মিশ্রণের আগের না পরের? একটু কমেন্টে জানাও দেখি, মিশ্রণের আগের নাকি পরের? এই কনসেন্ট্রেশনগুলা কখনকার বলো দেখি একটু। ব্লার আছে ভাইয়া আমার কোনো দোষ নাই, আমার নেট অনেক ফাস্ট, ব্লার আসে তোমার ওখানে আউটপুট খারাপ, ডাউনলোড এমবিপিএস কম। এখন বলো তো মিশ্রণের আগের নাকি পরে? একজন বলছে এগুলাকে বলে হচ্ছে ম্যাথ। ওরে সালা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড। এটা কিন্তু অবশ্যই মিশ্রণের পরের কনসেন্ট্রেশন, মাইন্ড ইট। তো এই যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখাই দিছি মিশ্রিত অবস্থায়। তো এইগুলা কেন বলছি জানো? কারণ এই যে কনসেন্ট্রেশনগুলো তোমরা এখানে ইনপুট দিতেছো, এই কনসেন্ট্রেশনগুলো কিন্তু অবশ্যই মিশ্রণের পরের কনসেন্ট্রেশন। বাট এখানে তোমার যে কনসেন্ট্রেশন দিয়ে দিছে এই যে এগুলা কিন্তু কখনো এখানে মনের সুখে আনন্দ সহকারে বসাই দিলে হবে না, হালকা করে মারা খেয়ে যাবে। তো এই কাজ করা যাবে না, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো, কারণ যখন এদেরকে মিশ্রিত করবা তখন কিন্তু এদের কনসেন্ট্রেশন আর আগের মতো থাকবে না, কারণ আয়তন চেঞ্জ হয়ে যাইতেছে। আয়তন চেঞ্জ হলে অবশ্যই কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাইতেছে। তো আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে মিশ্রণের পরের অবস্থার জন্য এই কনসেন্ট্রেশনগুলো কাউন্ট করতে হবে। সো 1 নাম্বার যে আমার অ্যাসিড যেটা নিয়ে আসলে কাজ করব, CH3COOH। তো চলো CH3COOH এই অ্যাসিডের মিশ্রণের পরের কনসেন্ট্রেশনটা বের করি, মিশ্রণের পরের, ঠিক আছে? তো এখন দেখো, তো আমরা একটা সূত্র জানি V1 ইন্টু S1 V2 ইন্টু S2। আহা, কি ভালো লাগে এই সূত্রটা লিখতে, খুব ভালো। তো এই সূত্রের মধ্যে আমরা দুইটা কাজ করতে পারি। এই পোর্শনটাকে আমরা লিখতে পারি হচ্ছে মিশ্রণের আগের অবস্থা, আর এই জায়গাটাকে আমরা লিখতে পারি হচ্ছে পরের অবস্থা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে দুইটা পাত্র একটু এঁকে নিই। দুইটা পাত্র ছিল ছোট ছোট, এদেরকে মিশ্রিত করে একটা পাত্রের মধ্যে তুমি নিছো। তো দুইটা অ্যাসিড 1 নাম্বার এবং 2 নাম্বার। তো মিশ্রিত হওয়ার পরে এদের আয়তন কত হবে একটু বলো দেখি ভাইয়া। যখন এই দুইটা অ্যাসিডকে মিশ্রিত করছো, ধরো একত্রে ঢালছো, ঢাইলা আর একটা পাত্রে নিছো, বা এমন হইতে পারে এটার এখানে ঢালছো আর এটারে ধরে ওইখানে ঢালছো। তো বলো তো মিশ্রণের পরে আয়তন কত হয়েছে টোটাল দ্রবণের? বলো তো কত? হ্যাঁ দেখো, ওই যে 30, ধরো এটা ছিল আমাদের 30, এটা ছিল 30, তাই না 1 নাম্বার, আর এটা ছিল হচ্ছে 80। সো 30 আর 80 যোগ করলে হলে 110। ওকে, তো এখন দেখো এটা হচ্ছে মিশ্রণের আয়তন। তো এখন দেখো মিশ্রণের আগের যে আয়তন সেটা কত ছিল? আমরা CH3COOH নিয়ে কাজ করতেছি, সেটা ছিল হচ্ছে 30। তো 30 ইন্টু S1 কত? S1 হচ্ছে আমরা দেখতেছি মিশ্রণের আগের যে ঘনমাত্রা, S1 হচ্ছে 0.1। V2 কত? V2 হইতেছে পরের আয়তন কিন্তু, তাই না? পরের আয়তন। সেটা কত বসাবো ভাইয়া বলো তো দেখি। মিশ্রণের পরের আয়তন বলতে কিন্তু আমরা হচ্ছে পুরা পরের এটা বুঝি, 110 বুঝি, ইন্টু হচ্ছে S2 কি? মিশ্রণের পরের কনসেন্ট্রেশন। আচ্ছা, কার কনসেন্ট্রেশন বের করতে চাচ্ছি? CH3COOH এর, তাই না? তো এখন দেখো এখানে আসলে যেটা করাতে হয়, আসলে আয়তনটা অবশ্যই লিটারে নিতে হয়, বাট এখানে আসলে তুমি 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে আসলে দুই পাশ থেকেই 1000 কাটাকাটি চলে যাবে, এই কারণে লিখি নাই আর কি। হ্যাঁ, তো এখান থেকে S2 যদি ক্যালকুলেট করি আমার মানটা কত আসে একটু বলো দেখি। বলো দেখি কেউ একজন, S2 এর ভ্যালুটা কত? হ্যাঁ, ভেরি গুড, 0.0272। ওকে, আচ্ছা, মোলার।
তাহলে এই যে কনসেন্ট্রেশনটা পাইলা, এটা আসলে কার কনসেন্ট্রেশন? এটা কিন্তু একইভাবে CH3COOH এর কনসেন্ট্রেশন, একইভাবে এটা হচ্ছে ওইখান থেকে প্রাপ্ত H প্লাসেরও কিন্তু কনসেন্ট্রেশন। বুঝতে পারছো ভাইয়া? ওকে, কারণ তারা আসলে এক মোল করে আছে, তাই না? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, সবাই অ্যান্সার বের করছো, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কনসেন্ট্রেশনটা। ওকে, কোন সময় বলো তো? মিশ্রণে থাকা অবস্থায়। মিশ্রণে থাকা অবস্থায়। ঠিক একইভাবে আমরা যদি 2 নাম্বার যে অ্যাসিডটা আছে তার জন্য বের করতে চাই, তাহলে চলো বের করে ফেলি। এটা তোমরা করে ফেলো তাড়াতাড়ি, কত হয় দেখো। তাহলে এটা হচ্ছে V1 ইন্টু হচ্ছে S1, V2 ইন্টু হচ্ছে S2। তাহলে এখান থেকে V1 কত? V1 হচ্ছে 80 ইন্টু S1, এই যে দেখো S1 0.1। V2 কত? V2 হচ্ছে 110 ইন্টু S2। সো আমি যদি এখানে S2 এর ভ্যালুটা বের করি, তাহলে এটা কত আসে ভাইয়া বলো তো দেখি, অ্যান্সার জানাও। হ্যাঁ, ভেরি গুড, 0.073 এরকম কিছু একটা আসে। ওকে, তো এই যে কনসেন্ট্রেশনটা বের হলো, এটাও কিন্তু আসলে H প্লাসেরই কনসেন্ট্রেশন, বাট এইটা ছিল 1 নাম্বার অ্যাসিডের জন্য, এটা হচ্ছে 2 নাম্বার অ্যাসিড জন্য। এবং এটা কিন্তু অবশ্যই কোথায় আমরা পাইছি বলো দেখি? অবশ্যই মিশ্রণে পাইছি। বাস, আমার কাহিনী শেষ, আসলে আমার কাহিনী শেষ। তো যা করার দরকার এখন তাই করব। সো চলো, পিএইচ সমান সমান, মানে আমরা C1 আর C2 এর ভ্যালু পেয়ে গেছি, এটাকে আমরা বলতেছি C1 আর এটাকে বলতেছি হচ্ছে C2। তাহলে দেখো পিএইচ সমান সমান মাইনাস লগ, তাহলে বসাও। তো এখানে হচ্ছে Ka1, তাহলে Ka1 কোনটা হবে? আগের থেকে নিয়ে আসি, এখানে মান যেহেতু দেওয়া নেই আগেরটাই হবে। আর অনেকে চিন্তিত আছো যে ভাই মুখস্থ করতে হবে কিনা, CH3COOH এরটা মুখস্থ রাখতে পারো, বাকিগুলো দরকার নেই। তো এখানে বসাই 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু এটা হচ্ছে কত? 0.027 প্লাস রুট ওভার, ওইটা কত ছিল? ওইটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻, দেখাসি একটু, -4 ইন্টু হচ্ছে 0.073। তো এটা একটু ঝাঁকাঝাঁকি করো তো ভাইয়া, দেখি কি বের হয়। ঝাঁকাঝাঁকি করলে অ্যান্সার বের হয়। তো দেখো তো কত হয়, ক্যালকুলেট করো দেখি ছোট্ট বন্ধুরা। কত অ্যান্সার বলো বলো বলো। ভেরি গুড, 2.36। খাপে খাপ ধাপে ধাপ, ওফ জোস। ভাইয়া তো বুঝতে পারছো ভাইয়া? কিছু মজা পাইছো ভাইয়া? পাইছো? তোমরা কি খাইছো আর মজা পাইছো? হ্যাঁ, এটা জানো তো দেখি কি অবস্থা। মজা পাইছো ভাইয়া? হ্যাঁ, 2.36, হ্যাঁ সেরা সেরা, সবাই পারে, গুড গুড। সবার আগে দিব্য বলে, দেখি এরপরে দিব্যর আগে কে পারে। জুস, হ্যাঁ জুস, এটা আসলে একেবারে বাংলা মিক্স। তো দেখছো ম্যাথগুলো আসলে বেশ সুন্দর, কনসেপচুয়াল। তো এইসব ম্যাথ আসলে তোমরা দেখবা না, দেখো নাই কখনো। সো এগুলো হচ্ছে আমি করাই একটু আবেগের ঠেলায়, ভাল লাগে তাই করাই। ঠিক আছে, তো আমরা আসলে কনসেপ্টটা মেবি ধরতে পারছি। আচ্ছা, খাই নাই মাগার মজা পাইছে। ওকে, মাগার, হ্যাঁ আমিও খাই নাই, খাবো। পুরাই মাখন, মাল বলবা, মাল, মাল ম্যাথ। আমি আগে হচ্ছে আমি উদ্ভাসে ক্লাস নেওয়ার সময়, এসব ম্যাথ করানোর সময় হেডিং দিতাম মাল ম্যাথ। ঠিক আছে, তো আমরা এবার হচ্ছে আরেকটা কনসেপ্ট একটু দেখব। তো এখানে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপরীত জাতীয় মিশ্রণ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছি দেখো সব সমজাতীয়, তাই না? অ্যাসিডের লগে অ্যাসিড মিশাই দিচ্ছি, এবং ম্যাক্সিমাম টাইম দেখবা তোমাদের আসলে মৃদু অ্যাসিডের সাথে মৃদু অ্যাসিডের কাহিনী দিয়েই ম্যাথ থাকবে। সো সমজাতীয় মিশ্রণ সবসময় মৃদু অ্যাসিড হবে এমন কিন্তু না, আমি সবগুলা কেসই কিন্তু এখানে দেখাইছি। সো এনিথিং হইতে পারে, জাস্ট ফরম্যাট অনুসারে বসাই দিবা। হ্যাঁ, আর অ্যাসিড নিয়ে দেখাইলাম, ক্ষারের জন্য আসলে একইভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করা যাবে, আশা করি বুঝতে পারছো। তো এবার আসো এখানে বিপরীত জাতীয় মিশ্রণ, মানে এবার হচ্ছে বিপরীত জিনিস মিশাই দিবা। হ্যাঁ, এতক্ষণ অনেক তো একই জিনিস নিয়ে কাহিনী করলো, এবার আসলে বিপরীত। চলো, তো বিপরীত জাতীয় মিশ্রণের প্রথম যে টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে সবল অ্যাসিড এবং সবল ক্ষার। দুইটাই যদি সবল অ্যাসিড হয়, দুইটাই যদি
সবল মানে দুইটাই যদি সবল অ্যাসিড এবং সবল ক্ষার হয়ে থাকে তাহলে কিভাবে করব সেটা একটু দেখি। তো এখানে আসলে মিশ্রণের বংশ উদ্ধার করার চেষ্টা করব। মানে এক টাইপের ম্যাথ তোমাদের আসে, মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলে, মানে মিশ্রণটা কেমন, অ্যাসিডিক নাকি বেসিক সেটা নির্ণয় করতে বলে, অ্যাসিডিক নাকি বেসিক। আরেকটা জিনিস বলে যে ঘনমাত্রাটা কেমন হবে, ঘনমাত্রাটা কেমন হবে সেটা বের করতে বলে। সেটা হইতে পারে তোমার এইচ প্লাসের কিংবা এইচ মাইনাসের। আরেকটা জিনিস বলে যে পিএইচটা কত, অথবা পিওএইচও বলতে পারে। সো এই তিনটা প্রশ্নই আসলে দিয়ে থাকে। সো ধরো গ নাম্বারে দিল মিশ্রণের প্রকৃতি কি, ঘ নাম্বারে দিল পিএইচটা কি। সো এই ধরনের জিনিস, ছোটোখাটো জিনিস আসতে পারে। সো এখন দেখো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার নিয়ে কিন্তু আলোচনা করতেছি, ওকে। তো এক্ষেত্রে আসলে আমরা কিভাবে জিনিসটা করতে পারি একটু দেখো, অ্যাপ্রোচটা কিভাবে নেওয়া যায়। আমি এখানে একটা সূত্রের মতো ফরমেশন করে দিচ্ছি, এবং তোমরা পুরা সূত্র সবসময় করার দরকার নেই, তোমরা জাস্ট নিচের যেটা আছে এটা হচ্ছে অ্যাপ্লাই করবা। তো এখন দেখো এটা কি আসলে কি করছি আমি। তো এখানে যেহেতু মিশ্রণের কাহিনী করতেছি, মানে এটা একটা পাত্র, তুমি হচ্ছে সবল অ্যাসিড যোগ করছো আর এদিক থেকে হচ্ছে সবল ক্ষার যোগ করছো। তো অ্যাসিড ক্ষার যোগ করার পরে আসলে মিশ্রণের কি অবস্থা হবে সেটা তোমরা দেখবা। এটা আমি আমার সেকেন্ড ইয়ারে যেসব পোলাপান আছে ওদেরকে করাইছি, তো এখানে আবার একটু করাইতেছি যেহেতু ব্যাপার আছে। তো এখন মিশ্রণের কাহিনী তুমি করবে। এখন অ্যাসিড এবং ক্ষার এদেরকে যখন মিশ্রিত করতেছো, এরা তো আসলে বিপরীতধর্মী। তো এদের একজনের কাজ আরেকজনকে খেয়ে দেওয়া, ঠিক আছে, খেয়ে দিবে, সুন্দর করে বলবা। তো এদের একজনের কাজ আরেকজনকে খেয়ে দিবে। তো এরকম হইতে পারে যে অ্যাসিড আমরা ধরে নিলাম যে অ্যাসিড হচ্ছে পজিটিভ, অ্যাসিডের হিসাব নিকাশ পজিটিভ, আর ক্ষারের হিসাব নিকাশ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ সাইন দিয়ে দেখাইছি এখানে। তো একজন আরেকজনকে খেয়ে দিবে, খেয়ে দেওয়ার পরে যে অবশিষ্ট থেকে যাবে সেই আসলে মিশ্রণের ক্যারেক্টারটা শো করবে, তাই না? যেমন ধরো অ্যাসিড ধরো ক্ষারকে খেয়ে দিছে, এখন ক্ষারের পরিমাণ ছিল কম, তো ক্ষার যখন খাওয়া হয়ে গেল, তাহলে অ্যাসিড যদি বড় থেকে থাকে, এক্সট্রা থেকে থাকে, তাহলে মিশ্রণের ক্যারেক্টারটা হবে অ্যাসিডিক, ওকে। ঠিক একইভাবে ক্ষার বেশি থাকলে মিশ্রণের ক্যারেক্টার হবে ক্ষারীয়। তো এখন দেখো আমরা এখানে কি করছি, আমরা হচ্ছে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা এই দুইটা জিনিস গুণ করছি। তো অ্যাসিডের মোল সংখ্যা এবং তুল্য সংখ্যার কনসিডারেশন আমরা এখানে ক্যালকুলেট করব। আর এই পাশেও হচ্ছে আমরা ক্ষার কিংবা ধাতু কিংবা ক্ষারীয় লবণ যে কোনো কিছুই আসলে অ্যাসিডের সাথে যেহেতু বিক্রিয়া করে, সেই পাশে এদের নিয়ে আমরা কাজ করব। সো ক্ষার বলতে একদম বেসিক ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। ধাতু বলতে ধরো ম্যাগনেসিয়াম, সেটাও তো একটা ক্ষারীয় যৌগ, তাই না? তো অ্যাসিডের সাথে সে ডেফিনেটলি বিক্রিয়া করবে। আবার ক্ষারীয় লবণের কথা যদি বলো, ক্ষারীয় লবণ ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যদিও বেসিক ক্ষার হিসেবে বলা হয়, বাট এগুলো কিন্তু ক্ষারীয় লবণ। ক্যালসিয়াম কার্বনেট, তাই না, এগুলো কিন্তু ক্ষারীয় লবণ। সো এদের সব কিছুই আসলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তো দেখো তাইলে এই বিয়োগ ফলের পরে আমরা যা কিছু এখানে পাবো সেটা কিন্তু মিশ্রণের কাহিনী বা মিশ্রণের হিসাব নিকাশ। বিয়োগ ফলের পরে যা কিছু পাবো এটা কিন্তু মিশ্রণকে বোঝাবে যে মিশ্রণ কেমন, তাই না? তো এখন দেখো এই পাশে যদি মিশ্রণ হয় তাহলে আমাকে এখানেও মিশ্রণ রাখা লাগবে। তাহলে মিশ্রণের জন্য আমরা একইভাবে দেখো অ্যাসিডের জন্য যেভাবে করছি মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা হিসাব করছি, ক্ষারের জন্য করছি, মিশ্রণের জন্য আমরা একইভাবে এই জিনিসটাই করতে পারি, এন ইন্টু ই মিশ্রণ, মিশ্রণের মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। তো এখন একটা জিনিস দেখো, এখানে আসলে মোল সংখ্যাটাকে আমরা সবসময় এস ইন্টু ভিতেই ভাঙবো, কারণ মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় নিয়ে কাহিনী। সো ভাঙলাম, তো ভাঙার পরে এস ইন্টু ভি। তো এখন এই যে ভিটা এটা অবশ্যই লিটারে থাকবে, আর এটা হচ্ছে সে তুল্য সংখ্যা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এস এবং ই, একটা হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা, মোলারিটি এককে ঘনমাত্রা, আর একটা হচ্ছে তুল্য সংখ্যা। সো এই দুইটা জিনিসকে যদি আমরা একত্র করে ফেলি, মানে ধরো এস ইন্টু ই এইভাবে লিখি, তাহলে এই দুইটা মিলে আসলে কি তৈরি হয় বলতো? নর্মালিটি এককে ঘনমাত্রার ইকুয়েশনটা তৈরি হয়ে যায়। সো এটা কি মিন করে? এস ইন্টু ই, সেটা হচ্ছে নর্মালিটি এককে ঘনমাত্রা মিন করে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এস ইন্টু ই কে একত্র করে নর্মালিটি এককে ঘনমাত্রাটা কাউন্ট করার জন্য এটাকে এস এন বানায় ফেলি, ওকে। তো কেন বানাইলাম? কারণ দেখো তুমি সারা জীবন কি করছো, এখানে হচ্ছে তুমি কি করছো একটু মনে করে দেখো। তুমি পিএইচ কিংবা পিওএইচ ক্যালকুলেশনের জন্য
যে এইচ প্লাসটা নিয়ে কাজ করো, এই এইচ প্লাসে যে কনসেন্ট্রেশনটা ইনপুট দাও সেটা কিন্তু অবশ্যই সবসময় তুমি নর্মালিটিতেই দিয়ে থাকো। তুমি বুঝো আর না বুঝো, তুমি কিন্তু নর্মালিটিতেই দাও। কেন? কারণ তুমি কিন্তু এখানে ই ইন্টু সি বসাও সবসময়, তীব্র এসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে, তাই না? তাহলে ই ইন্টু সি মানেই তো আসলে নর্মালিটিতে চলে যাওয়া, তার মানে তুমি এখানে সব সময় নর্মালিটিতে ইনপুটটা দাও। সো এই কারণেই আমি সূত্রটাকে নর্মালিটি ফরম্যাটে নিয়ে আসলাম। আর এই যে ভিএল লিটার এককে আয়তন, এটা অবশ্যই কি হবে, যেহেতু মিশ্রণ থেকে আসছে তার মানে মিশ্রণের মোট আয়তনটা এখানে হবে। এখন একটা জিনিস চিন্তা করো যে ধরো এসএন কাউন্ট করবা, টোটালটা ক্যালকুলেশন করলা, ক্যালকুলেশন করার পরে তুমি ধরো মান পাইলা পজিটিভ মান, হিসাব নিকাশ করার পরে দেখলা তোমার পজিটিভ একটা মান আসছে। সো পজিটিভ মান যদি আসে তাহলে তোমাকে বুঝতে হবে ডেফিনেটলি আমার মিশ্রণে আসলে অ্যাসিডের পরিমাণ বেশি ছিল, কারণ অ্যাসিড বেশি থাকলেই তো আসলে মানটা পজিটিভ হওয়া সম্ভব, তাই না? কারণ অ্যাসিড পজিটিভ ধরে নিছি। আর যদি দেখো মিশ্রণের যে ভ্যালুটা আসতেছে কনসেন্ট্রেশনের সেটা হচ্ছে নেগেটিভ আসে, তার মানে বুঝতে হবে তোমার এই পোর্শনটা হচ্ছে বড়, মিশ্রণটা কেমন হবে তখন, ক্ষারীয়। সো পজিটিভ দেখলে বুঝতে হবে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে অম্লীয়। যদি মাইনাস দেখি তাহলে মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। ওকে, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে ধরো অম্লীয় যদি হয়ে থাকে মিশ্রণের প্রকৃতি, তাহলে ডেফিনেটলি আমরা পিএইচ বের করতে পারবো। তাহলে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস। আর আমরা যেটা করব, আমরা এই যে মানটা আছে না, মানটা ধরে হচ্ছে এইচ প্লাসের জায়গায় বসাই দিব, মানে মিশ্রণের যে ঘনমাত্রা সেটার মানটা। ওকে, আবার পিওএইচ যখন ক্যালকুলেট করব ঠিক একইভাবে আমরা এই যে মানটা ধরে এখানে বসাই দিব, মাইনাস কখনোই বসাইতে যাব না, ভুলেও না, কারণ মাইনাস জাস্ট ইন্ডিকেট করতেছে যে মিশ্রণটা ক্ষারীয়। ওকে, সো আমরা জাস্ট মানটাকে এখানে বসাবো, মাইনাসটা কখনোই বসাবো না, চিহ্ন বসাবো না। সো মানটা বসাবো, পিওএইচ ক্যালকুলেট করব, বাস শেষ। তো কাহিনী কি বোঝা গেছে ভাইয়া? কাহিনী ক্লিয়ার? কোনো ভেজাল কি আছে? কোনো ভেজাল আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া? ইয়েস 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 ইয়েস। হ্যাঁ, কই রিপ্লাই দাও তো ভাইয়া দেখি। ওকে ওকে, ক্লিয়ার। তো আশা করি জিনিসটা বুঝতে পারছি। তো আমরা যেটা করব, আমরা এত কাহিনী করার দরকার নেই, আমরা জাস্ট এই যে সূত্রটা আছে সুন্দর দেখতে, হ্যান্ডসাম ফিগার, তো এই সুন্দর সূত্রটা আমরা হচ্ছে ইউজ করব ডাইরেক্ট। ঠিক আছে, ওকে। তো এবার চলে আসি ম্যাথে। তো দেখো বুয়েটের একটা ম্যাথ, চলো বুয়েটে চান্স পাওয়ার একটা ভিত্তি রচনা করি এখানে। তো এখানে কে কে বুয়েটে চান্স পাইতে চাও একটু দেখি তো। বুয়েট টার্গেট কার কার একটু জানাও দেখি, একটু কমেন্টে জানাও দেখি এখানে কয়টা বুয়েটিয়ান আছে, ফিউচার বুয়েটিয়ান, একটু দেখি চেহারাগুলা। দেখি বুয়েট কার আছে ইচ্ছা, জানাও দেখি একটু। দিব্য, হ্যাঁ দিব্য বুয়েটে টার্গেট। ওকে, সেন আলিফ সালেক। ওকে আলিফ, আলিফ তোমার কলেজ কোনটা? তোমার নতুন দেখতেছি, কলেজটা জানো ইনশাল্লাহ। তোফায়েল, ওকে 3 জন পাইছি। টার্গেট আছে ভাই 4 জন পাইছি। ওকে, 13 জনের মধ্যে 4 জনের টার্গেট এখানে। ওকে ওকে, দেখা যাক ইনশাল্লাহ, টার্গেট থাকলেই হবে। আর কেমিস্ট্রি তো আমি মানে আসি যতদিন, প্যারা নাই আর কি, হ্যাঁ জীবনে কোনো টেনশন নেই। তো তারপর আর কেউ নাই? রাইসা কই? রাইসা কি করতে চায়? মেডিকেল? আচ্ছা ঠিক আছে। তো যারা যারা কমেন্ট করছো থ্যাংক ইউ, যাদের টার্গেট আছে। আমরা দেখি বুয়েটের ম্যাথ তেলে পারলে মনে করো চান্স পেয়ে যাবো। সিফাত, ওকে এনডিসি এর 21 ব্যাচ। ওকে ভালো। তো চলো শুরু করি। তো বুয়েট 13-14 সালের এই প্রশ্নটা আমরা একটু দেখি কি বলছে এখানে। এখানে বলছে যে 25 মিলি 0.1 মোলার HCl দ্রবণকে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা টাইট্রেশনের সময় নিম্নে উল্লেখিত বিভিন্ন স্তরে পিএইচ এর মান হিসাব করো। ওকে ওকে, তো এইটা হচ্ছে একটা প্রশ্ন। তো বেসিক্যালি এখানে আসলে আমাদের কোনটা কনস্ট্যান্ট দেখো, এই HCl এর যে হিসাব নিকাশটা আছে 25 মিলি 0.1, এটা হচ্ছে কনস্ট্যান্ট।
তো এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনও কনস্ট্যান্ট বলে দিছে। আমরা হচ্ছে বিভিন্ন আয়তনে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সো আয়তন যদি বিভিন্ন যোগ করি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এবং কনসেন্ট্রেশন এটাই রাখবো, তাহলে আমাদের পিএইচগুলা কীরকম হবে সেটা জানতে চাইছি। ওকে, তো এখন কাহিনী হইতেছে যে এখানে দেখো একটা হচ্ছে অ্যাসিড, তীব্র অ্যাসিড, আর একটা হচ্ছে তীব্র ক্ষার। তাহলে তোমার ফরম্যাট কোনটা বলো তো ভাইয়া? এটা না, বুঝছো তো নাকি? ওরে রাইসাও বুয়েট, বাহ বুয়েট, টি 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 টি। ওকে ঠিক আছে। তো কনসেপ্ট হচ্ছে আগেরটা। তো কনসেপ্ট যদি আগেরটা হয় তাহলে তো খুবই ইজি, চলো আমরা করে ফেলি। তো আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে Sn সমান সমান n ইন্টু ই অ্যাসিড মাইনাস n ইন্টু ই বেস মানে ক্ষার, ডিভাইডেড বাই হচ্ছে ভি টোটাল। ভি টোটাল মানে কি? ভি টোটাল মানে হচ্ছে আয়তন, সম্পূর্ণ আয়তনটা। ওকে, তো এখন আসো আমাদের অ্যাসিডের কী কী দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। আমাদের অ্যাসিডের কী কী দেওয়া আছে? আমাদের অ্যাসিডের কী কী দেওয়া? ওকে, অ্যাসিডের হচ্ছে আয়তন দেওয়া। তাহলে মোল সংখ্যাটাকে ডেফিনেটলি আমাকে কিভাবে ভাঙতে হবে বুঝতেই পারতেছো, আয়তন ইন্টু ঘনমাত্রাতে, কারণ ঘনমাত্রাও দেওয়া আছে। তো চলো বসাই। তাহলে 25 কি আয়তন, তো এটাকে আমরা একটা কাজ করি 1000 দিয়ে ভাগ করেই দিই, পাকনামি করার দরকার নেই, যদিও কাটাকাটি চলে যাবে, বাট আমি আসলে লিখলাম। আমি সবসময় লিখি যাতে করে তোমাদের কখনোই ভুলেও কোনো একটা ম্যাথে ভুল না হয়ে যায়। তো এখানে আসো বসাইলাম, আর এখানে হচ্ছে কনসেন্ট্রেশন 0.1 মাইনাস বেস। তো বেসের কি অবস্থা? বেসের কনসেন্ট্রেশন তো ফিক্সড, আর এখানে ধরো এ নাম্বার নিয়ে কাজ করতেছি, তাহলে এটা হচ্ছে 24.99 ডিভাইডেড বাই হচ্ছে 1000। ওকে, ইনটু হইতেছে আর কনসেন্ট্রেশন 0.1, আর আয়তন কত? আয়তন বুঝতেই পারতেছো কি হবে বলো? 25 অ্যাসিডেরটা আর হচ্ছে তোমার ক্ষারেরটা যোগ করো, সো 24.99 ডিভাইডেড বাই 1000। সো কাটাকাটি চলে যাবে যদিও, তাও আমি লিখলাম আর কি, ভাল লাগে তাই। তো এখান থেকে একটু জাকাজাকি করো দেখি ভাইয়া কি আসে অ্যান্সার। ফ্রেন্ডশিপ ভালো না, দিব্য হচ্ছে পোল্ট্রিবাজ, ওরা বিশ্বাস করবে না। আচ্ছা অ্যান্সার কি আসে বলো, কও। কই এখন দেখি কে পারে সবার আগে বুয়েটের ম্যাথ কে সলভ করে। বুয়েটে কিন্তু প্রত্যেকটা ম্যাথের জন্য 3 মিনিট সময়। এই যে আমার একটা ব্যাচ আছে, অ্যাডমিশনের ব্যাচ চলতেছে, ওরা হচ্ছে এবার এমএসটি পরীক্ষা দিবে 5 তারিখে। কত আসছে? 2 × 10⁻⁵। ওফ, সবার আগে সেরাদের সেরা, 2 × 10⁻⁵। ওকে, তাহলে বুঝতেই পারতেছো একটা ঘটনা তো বুঝাই যাইতেছে যে আসলে হিসাব নিকাশ পজিটিভ আসছে। হিসাব নিকাশ যদি পজিটিভ আসে তার মানে আমরা এখান থেকে আসলে পিএইচ বের করতে পারবো। সো আমরা যদি পিএইচ বের করতে চাই তাহলে মাইনাস লগ সুন্দর মতো বসায় দাও। আহা আনন্দ, উহু ফুর্তি, 10⁻⁵। ঝাঁকাঝাঁকি করলে কি আসে অ্যান্সার দেখো তো ভাইয়া। কত বলো? সালেক বিন হুসাইন আলিফ। আরেকটা আলিফ ছিল তো, ইয়েমুল নাম ছিল মনে হয়। তাই কত আসে অ্যান্সার কও? হ্যাঁ 4.69 বা 7। ওকে 4.69 এটাই অ্যান্সার। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। বি এর অ্যান্সার কি পারবা ভাইয়া? হ্যাঁ, মজা কি পাবা বি এর অ্যান্সার করতে গিয়ে? পারবা ভাইয়া? বলো তো দেখি ভাইয়া, ছোট্ট বন্ধুরা। হ্যাঁ ভাই ভাবছিলি, সমস্যা নেই, আমি ভাইয়ের মর্যাদা রাখবো, ঠিক আছে? তোকে চান্স পাবিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো এটা পারবা? এটা আর করাইলাম না, ঠিক আছে? ওকে, আশা করি পারবা। যদি পাইরা থাকো তাহলে ইয়েস কও। ইয়েস, ইয়েস। ওকে, তো এবার চলে আসো এখানে। তো এখানে আসার সময় আমরা দেখি কি করা যায়। তো এখানে আসলে আমরা বাফার নিয়ে কাজ করব, বাফার দ্রবণ। আচ্ছা আমার একটু জানাও তো, এখানে কি ফার্স্ট ইয়ারের কেউ আসো? ফার্স্ট ইয়ারের যদি কেউ থাইকা থাকো সে একটু কমেন্টে জানাও, আমি একটু দেখি কি অবস্থা। ফার্স্ট ইয়ারে যদি কেউ থাইকা থাকো, একদম নিউ ফার্স্ট ইয়ার 2022 ব্যাচ, 22 ব্যাচের কেউ থাকলে জানাও। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব এটা হচ্ছে আমরা বাফার দ্রবণ নিয়ে একটু আলাপ আলোচনা করব। বাফার দ্রবণ,
সো বাফার দ্রবণে আসলে আমাদের অনেকের মিসকনসেপশন আছে, অনেকে আসলে ম্যাথ করে কইরাও কি করতেছে বুঝে না, একটু চেঞ্জ করে দিলে কি করতে হবে তাও জানে না। সো বাফার দ্রবণ নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, তো এখন দেখো বাফার দ্রবণ কখন তৈরি হয়, বাফার দ্রবণ আসলে কি সেটা আগে বলি। বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে সামান্য সামান্য অ্যাসিড কিংবা ক্ষার, অ্যাসিড কিংবা বেস যাই যোগ করো না কেন যোগ করলেও তোমার দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে। এভাবে বলা হয়েছে, পিএইচ অপরিবর্তিত থাকে, ঠিক আছে। এখন একটা কথা আছে এখানে যে ভাইয়া আসলে সামান্য যোগ করতে হবে, সামান্য। এখন তুমি যদি মনের সুখে ডালাডালি শুরু করে দাও, ধরো তোমার একটা পাত্র আছে, হ্যাঁ, ভিকার আছে, এখানে তুমি এক বালতি HCl ডাইলা দিলা, তাহলে তো আর ওটা বাফার থাকতে পারবে না, বাফার বুঝো নাই তো, সেক্ষেত্রে তো তোমার পিএইচ আসলেই চেঞ্জ হয়ে যাবে। সো এখানে একটা কথা ইম্পর্টেন্ট কিন্তু, যে সামান্য একটু মনে করো যে এখানে দাঁড়ায় হালকা করে একটু ঢেলে দিবা, সামান্য একটু ঢালবা। সো সামান্য একটু ঢাললে সেই দ্রবণটা যদি বাফার হয়ে থাকে তাহলে তার পিএইচ এর কোনো চেঞ্জ আসবে না। ওকে, আচ্ছা, মানে ওই দ্রবণটা আসলে পিএইচ এর অবস্থাটা ধরে রাখতে পারবে। আচ্ছা, তো হ্যাঁ, এই নেটে একটু পরেই আসে কথা। আচ্ছা, এখন কথা হইতেছে যে বাফার দ্রবণ আসলে আমরা কিভাবে প্রডিউস করতে পারি, তো আমরা একটু দেখি বাফার দ্রবণ আসলে কিভাবে প্রডিউস করা যায়। তো এখন বাফার দ্রবণ আসলে তৈরি করা হয় এভাবে, আমরা কি করি, আমরা হচ্ছে একটা মৃদু অ্যাসিড নেই, আর হচ্ছে একটা তীব্র ক্ষার নেই। বাফার দ্রবণ দুই ধরনের, তো আমরা প্রথমে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি করা যায় সেটা একটু দেখাইতেছি। অম্লীয় বাফার, তো আমরা কি করি, আমরা হচ্ছে একটা মৃদু অ্যাসিড নিই আর একটা তীব্র ক্ষার নিই, এবং মৃদু অ্যাসিড হিসেবে সবসময় জাতির অ্যাসিড, জীবনের অ্যাসিড CH3COOH নেওয়া হয়, আর তীব্র ক্ষার হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি। সো মৃদু অ্যাসিড যে সবসময় এটাই নিতে হবে এমন কোনো কথা নেই, অন্য যে কোনো মৃদু অ্যাসিড তুমি নিতে পারো, বাট এটা নিয়ে দেখানো হয় আর কি বইয়ে। তো মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার নিলাম, তাহলে কি হইতে পারে বলো তো? বুঝতেই পারতেছো যে এখানে আসলে একটা অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষার, তো লবণ তৈরি হবে। তাহলে লবণটা কি হইতে পারে, CH3COON এর কোনা, আর হচ্ছে পানি। জাতির জন্য পানি একটা থাকবেই, জীবনে পানির খুব উপকারিতা আছে। তো এই H+ আর এই OH- মিলে আসলে তোমার পানি তৈরি করে ফেলবে, ঠিক আছে। তো এখন কথা হইতেছে যে বাফার দ্রবণটা আসলে কারা। বাফার দ্রবণ হচ্ছে একটা জিনিস একটু খেয়াল করো, যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে তীব্র ক্ষার। সো তীব্র ক্ষার কিন্তু সম্পূর্ণরূপে বিশ্লিষ্ট হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে, হ্যাঁ, ডিসোসিয়েট হয়ে যাবে, ভেঙে যাবে। তো এইটা কিন্তু পাত্রে আর এক্সিস্ট করবে না। আর তোমার যে মৃদু অ্যাসিডটা আছে, মৃদু অ্যাসিডের মোল সংখ্যাটা আসলে বেশি থাকে, পরিমাণ বেশি থাকে, আর এটা ভাঙেও না। সো পাত্রে আসলে ফাইনালি কারা এক্সিস্ট করবে, এটা তো এক্সিস্ট করবে না, এটা মনে করো ভ্যানিশ, বুঝো, আস্তে আস্তে বোঝাচ্ছি, এটা ভ্যানিশ, বিয়োজিত হয়ে যাবে। সো এখান থেকে আসলে এটা ভ্যানিশ হয়ে যাবে, আর এইটার পরিমাণ থাকে কম। মৃদু অ্যাসিডের মোল সংখ্যা থাকে বেশি, আর এটার মোল সংখ্যা থাকে কম। সো মোল সংখ্যা কম, বুঝতেই পারতেছো, সে শেষ হয়ে যাবে। আর এই যে মৃদু অ্যাসিড, সেই মৃদু অ্যাসিডের মোল সংখ্যা বেশি থাকার কারণে সে কিন্তু রয়ে যাবে। তো পাত্রে আসলে কে রয়ে যাবে চিন্তা করো, পাত্রে আসলে এই মৃদু অ্যাসিডটা রয়ে যায়, CH3COOH এটা রয়ে যায়, আর আরেকটা জিনিস CH3COON এটাও রয়ে যায়, আর পানিটা আসলে বিবেচনা করা হয় না। তো পাত্রে আসলে যারা রয়ে যায় তারাই আসলে দ্রবণটা প্রস্তুত করে,
এবং এখানে বুঝতেই পারতেছো এটা রয়ে গেছে, এটাও আসলে উৎপন্ন হইতেছে, তাইলে এদের মিশ্রণটাকে আমরা বলে থাকতেছি হচ্ছে অম্লীয় বাফার। অম্লীয় বাফার মানে যারা এক্সিস্ট করতেছে, মানে যারা দ্রবণে এক্সিস্ট করতেছে তারাই কিন্তু বাফারটা নিয়ে আসতেছে, বা ওই দ্রবণটাকে আসলে আমরা অম্লীয় বাফার বলতেছি। ঠিক আছে? সো অনেকে যেটা মনে করে যে এই মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার যোগ করে দিলেই মনের সুখে বাফার হয়ে যাবে। এত ফুর্তি নাই জীবনে, ফুর্তি একটু কম, ফুর্তি একটু কম, মানে যোগ করলেই হবে না খালি, বুঝছো? এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, যে তোমার অবশ্যই মৃদু অ্যাসিডের মোল সংখ্যাটা বেশি থাকতে হবে এবং তীব্র ক্ষারের মোল সংখ্যাটা কম থাকতে হবে। এইটাই যদি হয় তাহলেই কেবল মৃদু অ্যাসিডটা এক্সিস্ট করবে আর হচ্ছে লবণটা তো তৈরিই হবে। সো যারা ফাইনালি এক্সিস্ট করবে তাদের নিয়ে আসলে অম্লীয় বাফারটা তৈরি হয়। সো নাম শুনেই বুঝতে পারতেছো অম্লীয় বাফার মানে অম্ল অম্ল গন্ধ করবে, মানে অম্ল থেকে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, অম্লীয় বাফার এদের দ্বারা তৈরি হয়। এবার চলে আসো ক্ষারীয় বাফার। তা এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া তাইলে যদি এরকম হয় যে তীব্র ক্ষারের মোল সংখ্যা হচ্ছে বেশি আর মৃদু অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে কম, তাহলে কি সেটা বাফার হবে ভাইয়া? না, সেটা কিন্তু কখনোই বাফার হবে না। সেক্ষেত্রে তুমি ভিন্ন উপায়ে পিএইচ বের করবা। সেক্ষেত্রে ভিন্ন উপায়ে পিএইচ বের করবা এবং বাফারের সূত্রগুলো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না যদি তোমার তীব্র ক্ষারের মোল সংখ্যা বেশি থাকে, মৃদু অ্যাসিডের মোল সংখ্যা কম থাকে। সেক্ষেত্রে ওটা কখনোই বাফার না, ওটা জাস্ট একটা মিশ্রণ। ঠিক আছে? ওকে, তো বাফার প্রডিউস করার জন্য শর্ত এটাই। তো এবার আসো ক্ষারীয় বাফার। তো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে বুঝতে হবে কি, একটা মৃদু ক্ষার নিতে হবে। একটা জিনিস খেয়াল করো যে যার নামে বাফার মানে অম্লীয় বাফার, যার নামে বাফার সে হচ্ছে মৃদু থাকে। তাহলে ক্ষারীয় বাফার বুঝতেই পারতেছো, যার নামে বাফার সে হচ্ছে মৃদু থাকবে। তাহলে হচ্ছে একটা মৃদু ক্ষার নিতে হবে আর তার বিপরীত একটা পদার্থ মানে অ্যাসিড নিতে হবে এবং ওই অ্যাসিডটা অনেক শক্তিশালী থাকবে, তীব্র থাকবে। তাহলে এদের মিশ্রণে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি তৈরি হবে। ওকে, তো এখানেও ঘটনা আসলে একই। এটার কনসেন্ট্রেশন আমি যদি মোল সংখ্যাই বলি, মোল সংখ্যা থাকবে বেশি আর এটার মোল সংখ্যা থাকবে হচ্ছে কম। তাহলে আমাদের পাত্রে এক্সিস্ট করবে কে কে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা এক্সিস্ট করে যাবে, মোল সংখ্যা বেশি ছিল, বেশি, তো এটা এক্সিস্ট করে যাবে। আর হইতেছে আমাদের এখান থেকে লবণটা তো আছেই, আর পানিরটা হিসাব করা হয় না। তো এরাই আসলে ক্ষারীয় বাফার প্রডিউস করে, ক্ষারীয় বাফার, এরাই ক্ষারীয় বাফার দ্রবণ। আর তৈরি হইল কেমনে? তৈরি হইতেছে এদের মিশ্রণে। তো কাহিনী কি বুঝতে পারছো? হ্যাঁ, কাহিনী কি বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আমরা হচ্ছে একটু কিছু জিনিস বলি। এখানে একটা কথা বলতেছিলাম, তাহলে দুর্বল অ্যাসিড সবল ক্ষার দিয়ে বাফার দ্রবণ তৈরি হইতে পারে, সবল অ্যাসিড দুর্বল ক্ষার দিয়ে বাফার দ্রবণ তৈরি হইতে পারে। ওকে, হতে পারে। এখন এই যে শর্তটা এখানে বলা হইতেছে যে দুর্বলের যে মূল সংখ্যা আর সবলের যে মূল সংখ্যা, এদের মধ্যে ভ্যারিয়েশনটা এরকম থাকবে। এবং আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে সহগ দিয়ে আমরা হচ্ছে ভাগ করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে এদের রিয়াকশনে যে জিনিসগুলো আমরা সবসময় ইউজ করি তাদের সহগ আসলে ওই এক করেই হয়। সো ওই সহগটা আসলে বলা হয় না, এটা সহগ অনুপাত সূত্র থেকে আসছে। তো তোমরা যারা আমার ক্লাস করছো আগে সেকেন্ড ইয়ারে তারা হয়তো বা দেখছো যে এরকম আসলে ঘটনাটা, যে CH3 COOH আর হইতেছে তোমার হচ্ছে সবল ক্ষার। তো এরা আসলে বিক্রিয়া করে তোমার CH3 COON তৈরি করবে আর হচ্ছে পানি তৈরি করবে।
তো আমরা এখানে দেখতেছি সহগ হচ্ছে 1, সহগ হইতেছে 1, ঠিক আছে, সহগ 1। সো সহগ যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সহগ অনুপাত সূত্র থেকে এটা জানি যে এই যে বিক্রিয়ক এটার মোল সংখ্যা CH3COOH এবং তার যে সহগ 1, সেই সহগ দিয়ে আমরা হচ্ছে ভাগ করে দিতে পারি, একটা রেশিও কাউন্ট করতে পারি পার ইউনিটের জন্য। আবার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা এটা ভাবি আর হচ্ছে তার যে সহগ, এই সহগ দিয়ে ভাগ করে দিই 1। তো আলটিমেটলি আমরা পার ইউনিটে হিসাব করি, পার ইউনিটে হিসাব করে আসলে আমরা এটাই বলে থাকি যে মৃদু অ্যাসিডের মোল সংখ্যা তোমার তীব্র ক্ষারের মোল সংখ্যা থেকে বেশি হইতে হবে, ঠিক আছে, তাহলেই কেবল অম্লীয় বাফারটা তৈরি হবে। ওকে, তো এই সহগ আসলে এখানে দেখানো হয়েছে। তোমরা ওই যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ যখন আমি করাইছিলাম, তো এইটা আমি বলছিলাম যে লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে এই ধরনের ফরমেশন দেখানো হয়েছে। তো এখানে এটা বলা হয়েছে দুর্বল অ্যাসিড আর ওই অ্যাসিডের লবণ, এই ক্ষারীয় বাফার, এগুলো একটু আগে পেঁচাল পারছি। তো এখন একটা জিনিস একটু বলি, দেখো, যদি প্রশ্নের মধ্যে দেখো যে সবল এবং দুর্বলের মোল সংখ্যা বের করার ওয়ে আছে, যদি প্রশ্নের মধ্যে দেখো সবল এবং দুর্বল, সেটা অ্যাসিড কিংবা ক্ষার যেটাই হোক না কেন, সেটা বের করার, এদের মোল সংখ্যা বের করার ওয়ে আছে, তাহলে তুমি আগে চেক করে নিবা যে তোমার আসলে দ্রবণটা বাফার হবে কি হবে না, সেটা আগে চেক করে নিবা, ঠিক আছে। মানে তোমার যদি মোল সংখ্যা বের করার ওয়ে থাকে তাহলে তোমাকে আগে চেক করে নিতে হবে যে তোমার দ্রবণটা, এদের মিশ্রণের পরে দ্রবণটা বাফার হবে কি হবে না। যেমন আমি তোমাকে একটা উদাহরণ এখানে দিই। ধরো তুমি একটা কাজ করলা, তুমি হচ্ছে 0.2 মোলার CH3COOH নিলা, CH3COOH নিলা এবং তুমি এটা নিলা হচ্ছে ধরো 20 মিলি। আর তুমি যেটা করলা, তুমি হচ্ছে ধরো 20 মিলি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো, 0.1 না, সাপোজ ধরো 0.3 নিছো। তো এরকম একটা ম্যাথ আছে, বলছে যে 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। প্রশ্ন করা হইলো যে এদের মিশ্রণটি কি বাফার হবে? তোমার অ্যান্সার কি? কি হয়েছে এখানে, কি এর এত গ্যাঞ্জাম? ভাই লিমিটিং বিক্রিয়কে এই সহগ অনুপাত দিয়ে পারতেছি না, ভালো, এবার একটু দেখাই দেন লিমিটিংয়ে। ভাই মেবি বলছে না লেখাটাই, না ওই যে করাইছিল তো নট ইকুয়াল, ওইটা ভালো বুঝিনি। আরে ভিডিও দেখ, না বোঝার কি আছে, আবার ভিডিও দেখ। আমি বলছিলাম কি, লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা এখন আমি বলতে যাব না। লিমিটিং বিক্রিয়ক কি, যে লিমিটেড পরিমাণে থাকবে, তাই না? সহগ অনুপাত সূত্র দিয়ে তুই রেশিও ক্যালকুলেট করবি লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে। তো রেশিও ক্যালকুলেট করার পরে যেটা কম থাকবে সেটা হচ্ছে লিমিটেড, এবং কম নিয়ে হইতেছে আমরা কাজ করতেছিলাম। সো এটার সাথে ওটা মাখাইস না। সো আমাদের অম্লীয় বাফারে এই ক্ষারের যে রেশিওটা ছিল, এই যে রেশিও মোল সংখ্যার আর সহগের, এটা ছিল কম। সো এটা হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, যদি বলি আমরা এই কেসে লিমিটিং বিক্রিয়ক, বুঝছো? তো যাদের রেশিও কম থাকবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর আমরা কিন্তু কখনোই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের আইডেন্টিফিকেশনে মাঝখানে ইকুয়াল দিতে পারবো না। কেন মাঝখানে ইকুয়াল দিব? মাঝখানে ইকুয়াল দেওয়ার তো সুযোগ নাই, দুইটার রেশিও তো আসলে কখনোই সমান আসবে না, এটার তো পরিমাণ বেশি থাকবে, তাই না? আর এই যেটা পরিমাণ কম থাকবে সেটা হচ্ছে লিমিটেড। সো এইটা বলছিলাম আর কি আগে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো যে প্রশ্নটা করতেছিলাম যে এদের মিশ্রণটা কি বাফার হবে, অ্যান্সার হচ্ছে না, হবে না। কেন হবে না বুঝতেই পারতেছো। দেখো এটার কনসেন্ট্রেশন হচ্ছে কম, মৃদু অ্যাসিডের কনসেন্ট্রেশন কম, তীব্র ক্ষারের কনসেন্ট্রেশন বেশি। সো এটা কিন্তু বাফার হবে না। সো এখানে অনেকেই একটা মিস্টেক করে, ভুল করে, যে তারা যেটা করে তারা হইতেছে
তোমার ইয়ে করে, ওই এই দুটা মিশাইলেই মনে করে যে বাফার হয়ে গেছে। সো বাফার হয়ে গেলে সে হচ্ছে হ্যান্ডারসন হেজেলবাকের সমীকরণ ইউজ করে, পিএইচ সমান সমান এই যে PKA প্লাস লগ লবণ বাই অম্ল এইসব জিনিসপত্র ইউজ করে। সো ইউজ করে মারাটা খেয়ে যায়। সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে তোমার বাফার হয়েছে কি হয় নাই। যদি বাফার না হয় সেক্ষেত্রে তুমি পিএইচ কিন্তু বের করবা ডিফারেন্ট ওয়েতে। এবং এরকম একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি HW দিব, আমি করাবো না। তো একটা বোর্ডে আসছিল, বোর্ডে যদিও আসছে তাও কিন্তু তোমার অ্যান্সারটা ভুল করা আছে, ওরা অ্যান্সারটা ভুল দিছে। তো ওইটা হচ্ছে HW দিব। সো সেক্ষেত্রে কি হবে, তোমরা পিএইচটা কীভাবে বের করবা তোমরা নিজেরা করবা চেষ্টা করে, আমি আস্তে আস্তে আগাইতেছি। ওকে, হ্যাঁ, বাফার দ্রবণে ক্ষার সবসময় লিমিটিং, গুড, হ্যাঁ এটাই। কিন্তু স্পেসিফিক বলে দিতে হবে সেটা কি বাফার। অম্লীয় বাফার হইলে ক্ষার লিমিটিং থাকবে। ওকে, তো আশা করি জিনিসগুলো বোঝাইতে পারছি। তো সবার আগে যদি দেখো যে ইনফরমেশন আছে, মোল সংখ্যা টোল সংখ্যা দেওয়া আছে বা বের করার ওয়ে আছে, তাহলে আগে চেক করে নিবা সেটা বাফার হবে কি হবে না। ওকে, তো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এটা তোমরা পারো হয়তো। তো বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা আমি এখানে একটু বলে দিই। তো এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফার। অম্লীয় বাফার আমি আগেই বলছিলাম এখানে কি কি থাকে, CH3COOH থাকবে, CH3COON থাকবে। এবং এরা তো আসলে এভাবে থাকবে না, এরা হচ্ছে আয়ন প্রডিউস করে থাকবে সামান্য। আর CH3COON যেহেতু একটা তীব্র লবণ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সে হচ্ছে টোটালি ডিসোসিয়েটেড থাকবে। সেই কারণে হচ্ছে একটা ডিরেকশন দিয়ে লেখা হয়েছে, আর এখানে হচ্ছে দুইটা ডিরেকশন দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, ক্ষারীয় বাফারে অম্লীয় হচ্ছে লিমিটিং থাকবে। ভেরি গুড। তো এখন দেখো তুমি কি করবা, তুমি হচ্ছে H+ যোগ করবা। তো আমি কিন্তু খুব সিম্পলিস্টিক ওয়েতে বর্ণনা করবো। এটা কি, এটা হচ্ছে অম্লীয় বাফার, আর এটা হচ্ছে আমার ক্ষারীয় বাফার। এখন কথা হইতেছে যে আমরা H+ যোগ করব। ধরো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট HSCর জন্য, প্রচুর আসে। তো আমরা কি করতেছি, অম্লীয় বাফার H+ যোগ করতেছি এবং খুব সামান্য, মাইন্ড ইট। যদি বেশি যোগ করো সেক্ষেত্রে কি কেস হবে সেগুলো আমি পরে শিখাবো। এই যেখানে অনেক কাহিনী আছে, অনেক ক্যাটাগরি আছে, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তো ইন্টার লেভেলের জন্য এখানে সামান্য পরিমাণ যোগ করার কথাটাই বলা আছে। তো সামান্য পরিমাণ যদি যোগ করো সেক্ষেত্রে কি হইতে পারে চিন্তা করে দেখো। H+ যদি যোগ করো তাহলে H+ আসলে কোনো একটা জায়গায় কনসেন্ট্রেশন বাড়ায় দিবে। দেখো, তো তুমি কি করলা, H+ যোগ করলা। সো H+ যোগ করলে কি হবে, H+ হচ্ছে তোমার পাত্রের মধ্যে এই যে H+টা আসে, যেটা হচ্ছে CH3COOH থেকে আসতেছে, সেই H+ এর কনসেন্ট্রেশন এই পাশে হচ্ছে সে বাড়ায় দিবে, তাই না? H+ কনসেন্ট্রেশন বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। তাহলে H+ যদি এই পাশে বেড়ে যায় বা এই পাশে ওই এক্সট্রা H+ যদি কন্ট্রিবিউট করতে থাকে, তাহলে আসলে কি হবে বলতো, উৎপাদের পরিমাণ যদি বাড়ে, উৎপাদের কনসেন্ট্রেশন যদি বাড়ে, বিক্রিয়া আসলে কোন দিকে ধাবিত হবে সাম্যাবস্থাটাকে ধরে রাখার জন্য বলতো ভাইয়া? হ্যাঁ, অ্যাসিডিক ছিল তাই মিন করছি, বুঝতে পারছি। তো সাম্যাবস্থাটাকে ধরে রাখার জন্য বিক্রিয়া আসলে পেছনের দিকে ধাবিত হবে। সো পেছনের দিকে ধাবিত হয়ে ওই যে এক্সট্রা H+ টুকু যোগ করতেছিলা, সেটার যোগটাকে সে প্রশমিত করে ফেলবে লাশাতিলে নীতি অনুসারে, লাশাতিলে। সো সেটা পিএইচ পরিবর্তনে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবে না, কারণ H+টা আসলে প্রশমিত হয়ে যেতেছে ব্যাকওয়ার্ড ডিরেকশনের মাধ্যমে। তো তুমি কি করলা, এবার একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে OH- যোগ করতে পারো। OH- যোগ করলে কি হবে, সিম্পল ভাবে বলা যায়, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আচ্ছা একটু পরে আসো। তো OH- যোগ করলে কি হবে বুঝতেই পারতেছো, আমি সিম্পল ভাবে বলতেছি। OH- হইতেছে এই পাশে কন্ট্রিবিউশন করবে। তো OH- যদি কন্ট্রিবিউশন করে তাহলে আসলে দেখো এখানে আসলে পানি প্রডিউস হয়ে যাবে, তাই না? OH- আর H+ মিলে হচ্ছে পানি প্রডিউস হয়ে যাবে। আর পানি যদি প্রডিউস হয়ে যায় তাহলে পানি তো ভ্যানিশ হয়ে গেল। তাহলে চিন্তা করো, পাত্রে কিন্তু H+ এর কনসেন্ট্রেশন তখন কমে যাবে। এটা তো পানি তৈরি করে নিউট্রাল করে ফেললো। তাহলে পাত্রে কি হবে, এই অংশটুকু পানি হয়ে গেছে, তখন H+ এর পরিমাণ কমে আসবে। সো বাফার দ্রবণ তো চাইবে তার পিএইচটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, তখন কি হবে, এটা বেশি পরিমাণ বিয়োজিত হয়ে আবার নতুন করে H+ প্রডিউস করবে। সো এটা কিভাবে সম্ভব, বিক্রিয়া যদি সামনে যায় তাহলেই কেবল এই জিনিসটা সম্ভব।
আচ্ছা ঠিক আছে। সো এটা ছিল অম্লীয় বাফারের ক্ষেত্রে কি কেস হবে সেটা। এবার আসো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হবে। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, সো NH4 প্লাস OH মাইনাস, এখানে ডাবল ডিরেকশন দিয়ে লেখা হয়েছে বহুমুখী বিক্রিয়া, এটা হচ্ছে লবণ, সো একমুখী বিক্রিয়া। তো এখানে দেখো H প্লাস যোগ করতেছি, H প্লাস যোগ করলে কি হবে, H প্লাস হচ্ছে এখানে কন্ট্রিবিউশন করবে, সো কন্ট্রিবিউট করলে আসলে H প্লাস এটার সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, পানি তৈরি করে এরা ভ্যানিশ হয়ে গেল, তাহলে চিন্তা করো OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে যাবে, তখন বিক্রিয়া সামনের দিকে ধাবিত হবে। ঠিক আছে, তখন বিক্রিয়া সামনের দিকে ধাবিত হবে। ওকে, তো আবার যদি এরকম হয় যে OH মাইনাস যোগ করতো, সো OH মাইনাস যোগ করলে কি হবে, এখানে হচ্ছে কনসেন্ট্রেশনটা বাড়ায় রাখবে, তাহলে কনসেন্ট্রেশন যদি বাড়তি হয়ে যায়, বিক্রিয়া তোমার POH এর ভ্যালু ঠিক রাখতে হলে পেছনের দিকে ধাবিত হবে। সো আশা করি বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্ত, আজকে আর বেশি পড়াবো না। ক্লিয়ার হয়েছে আজকে যা পড়াইছি? ওকে, ঠিক আছে ভাইয়ারা। আমি কিন্তু সিম্পল ভাবে বললাম, বইয়ের মধ্যে বলা আছে যে H প্লাস যোগ করলে আসলে এই যে এটার মধ্যে যোগ হবে, যেভাবে বলো তোমার লজিক ঠিক থাকলেই হলো, প্যারা নেই, কারণ সম্পূর্ণটাই আসলে পাত্রের মধ্যেই আসে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে যা পড়াইছি পড়ছি, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাফারের কিছু জিনিসপত্র দেখবো, একটু সূত্রটা প্রুফ করাবো হয়তো বা হালকা পাতলা করে দেখাই দিব, তারপর হচ্ছে মেইনলি আমরা কনসেপ্ট কিছু বোঝায়, অ্যাপ্লিকেশনগুলো বোঝায়, দেন হইতেছে আমরা ম্যাথে ঢুকে যাবো। অনেক টাইপের ম্যাথ আছে, অনেক ভ্যারাইটিস, অনেক সুন্দর সুন্দর সেরা সেরা ম্যাথ আছে। ওকে।